এখন আমরা আমাদের নেক্সট টপিক আসবো, ঠিক আছে? টপিকটা কি? ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলবো। আমাদের কম্পিউটার সিস্টেম বা সিস্টেম নিয়ে কথা বললাম যে কিভাবে বিষয়গুলো কম্পিউটারাইজড হয়ে বিষয়গুলো আমাদের সামনে আসে। এখন আমরা কথা বলবো ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে। ওয়েব সম্পর্কে আইডিয়া আছে তো? ওয়েব জিনিসটা আসলে কি? নিজের মতো করে বলতে পারেন। কারো কোনো আইডিয়া? ওয়েবসাইট, ওয়েব সার্ভার, এগুলো বলতে পারেন যে ওয়েব রিলেটেড। ভাই ধরেন ওয়েব অ্যাপ্লিকেশন এর মধ্যে ওয়েবসাইট, ওয়েব সার্ভার, এগুলো বলা হয় না ওয়েব? জি ভাইয়া, আচ্ছা ওয়েব তো ওয়েব জিনিসটা আসলে কি? ওয়েব জিনিসটা হচ্ছে আপনি যখন কোনো কাজ করতেছেন, এই যে আমি আপনাদের সাথে কাজ করতেছি, ধরেন আপনি হচ্ছে এই যে আমি এখন কোন একটা কাজ করলাম আমার ইন্টারনেটের মাধ্যমে না, নিজের পিসিতে বসে কাজ করতেছি, ঠিক আছে? সেটা কোথায় কাজ করতেছি? আমার পিসিতে। আমি কি ইন্টারনেটে কানেক্ট করা লাগবে আমার? আমি কোন একটা ফাইল আমি টাইপ করব, সেটা সেভ করব, ইকো হচ্ছে কোথাও থেকে মেবি। আপনাদের বাকিটা হচ্ছে একটু মিউট করে রাখলে আই থিঙ্ক ইজি হবে আর কি, সবাই বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। সো আমি কোনো কাজ করতেছি, অফলাইন ভিত্তিক কাজ করতেছি, বলে না যে অফলাইনে কাজ করছে অনলাইনে কাজ করছে। তো আমি অফলাইনে কোনো কাজ করতেছি যে আমি কোনো একটা ফাইল এখানে ধরেন টেক্সট এডিটরের মধ্যে গেলাম, কোনো কিছু একটা টাইপ করলাম, সেটা আমি ধরেন এখান থেকে আমি কন্ট্রোল এস চাপলাম এবং সে সেভ করতে বলতেছে, আমি একটা ফাইল এখানে নাম দিয়ে সেভ করে দিলাম। এগুলো কিন্তু হচ্ছে আমার অফলাইনে, অনলাইনে কোনো কাজ লাগতেছে না, রাইট? যখনই কোনো অনলাইনে কাজে যাব, সেক্ষেত্রে আমার যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে ওয়েব, মানে আমি ইন্টারনেট ঢুকতেছি। সো ইন্টারনেট বলেন, অনলাইন বলেন, আমার যে কোনো কাজই করতে যাই না কেন, প্রতিটাই হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে আমি কাজ করতেছি। এখন অ্যাপ্লিকেশন জিনিসটা কি? ওয়েবে যাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন গুলো আমরা ইউজ করতেছি, সেটা হতে পারে ধরেন এই যে মাইক্রোসফট, আপনার মাইক্রোসফট এখানে মাইক্রোসফট এজ, তারপরে যে ফায়ারফক্স, তারপর ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক, এই যে টেলিগ্রাম, প্রতিটাই কিন্তু একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার, রাইট? এবং এই প্রতিটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা ওয়েব বা ইন্টারনেটে কানেক্ট করতেছি নিজেদেরকে, সেগুলোকে বলা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। বোঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। মানে ওয়েব রিলেটেড কাজ করার জন্য যখনই কোনো আমরা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, সেটাকে বলা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। এটা হতে পারে আপনার যে কোনো অ্যাপ্লিকেশন, কারণ ইন্টারনেটে সব কাজ করতে পারতেছেন। আপনি যদি আজকাল ধরেন হচ্ছে কোন একটা ভিডিও এডিটরও আপনি ডাউনলোড করেন, অ্যাপ্লিকেশন, জাস্ট নর্মাল অ্যাপ্লিকেশন, সেটাও দেখবেন অ্যাড দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ সে ইন্টারনেটের সাথে কানেক্টেড, রাইট? ওটাও এক ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন, তবে ফুললি না। ফুললি কোনগুলা? যেগুলোতে ইন্টারনেট ছাড়া কাজই করা যাবে, যেমন ফেসবুক একটা ওয়েব অ্যাপ্লিকেশন, টুইটার একটা ওয়েব অ্যাপ্লিকেশন, তারপর ধরেন ইউটিউবের কথা বললাম, মানে আশপাশে ইন্টারনেটে যা করছে সবই তো ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। কতগুলো উদাহরণ দেবো, তাই না? তো সবগুলো কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন। আবার ধরেন এই যে এগুলো আছে এই ইনফরমেশন গ্যাদারিং এর জন্য, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন, রাইট? এগুলো হচ্ছে টুলস বলে আমরা। টুলস অ্যাপ্লিকেশন প্রায় কাছাকাছি জিনিস। টুলস জিনিসটা আসলে কি? এই এখন শীতকাল আসতেছে, ধরেন আপনি ব্যাডমিন্টন খেলবেন, অনেকে খেলেন না, র্যাকেট বা ব্যাডমিন্টন বলা হয়, অনেকে খেলে, ব্যাডমিন্টন খেলে থাকে। এটার জন্য আমাদের কি লাগে? আমাদের লাগে হচ্ছে ফেদার লাগতেছে, আবার র্যাকেট লাগতেছে, রাইট? আমরা যেটাতে খেলবো ব্যাট, যেটাকে বলে ব্যাডমিন্টনের ক্ষেত্রে। তো এইগুলো আমাদের লাগতেছে, এগুলো হচ্ছে একটা টুলস। মানে আমি ব্যাডমিন্টন খেলতে গেলে আমার নেট লাগবে, পেডাল লাগবে, তারপর হচ্ছে ব্যাট লাগতেছে, যেটাকে আমরা র্যাকেট বলতেছি। এগুলো হচ্ছে একটা যন্ত্রাংশ বা টুলস, ঠিক আছে? একটা কাজ করতে গেলে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন পড়ে, সেগুলোকে আমরা টুলস বলে থাকি। আর অ্যাপ্লিকেশন জিনিসটা হচ্ছে কি? ওই টুলস গুলো যখন কোন একটা বিষয়ের মধ্যে থাকবে, সেটাকে বলবে হচ্ছে অ্যাপ্লিকেশন। যেমন আমি অনলাইনে হচ্ছে ব্যাডমিন্টন খেলবো, এটা একটা অ্যাপ্লিকেশন, রাইট? এটার মধ্যে কি আছে? ওটার মধ্যে ধরেন ওই আপনি প্লেয়ার পাচ্ছেন, নিজে থেকে খেলার জন্য একটা সদস্য প্লেয়ার পাচ্ছেন, আপনার অপোনেন্টে খেলার জন্য কাউকে পাচ্ছেন, মাঝখানে সেরকম ভাবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস করা আছে, যেখানে আপনি আহ, আপনি যখনই কোনো কিছু পয়েন্ট করতেছেন সেটা শো করতেছে, রাইট? এই প্রতিটা বিষয় কিন্তু একটা অ্যাপ্লিকেশন। সো টুলস গুলো যখন একটা পারফর্ম করে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্লিকেশন। আর একাধিক অ্যাপ্লিকেশন যখন একসাথে কাজ করে, সেটাকে বলা হয় হচ্ছে ফ্রেমওয়ার্ক। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আমি আবার বলবো? আচ্ছা, আবারও আরেকবার বলতেছি বলেন ভাইয়া। ইজিলি, যেন আপনাদের ইজি হয়। আমি একটু একটা ওপেন করি এখান থেকে, ঠিক আছে? বেসিক্যালি কোন একটা টাস্ক কমপ্লিট করার জন্য আমাদের যে বিষয়গুলো লাগে সেগুলো হচ্ছে টুলস, ঠিক আছে? আবার একাধিক
টুলস যখন একসাথে কাজ করে কানেক্টেড হয়ে, ঠিক আছে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্লিকেশন। এবং যখন এই অ্যাপ্লিকেশন গুলা একাধিক অ্যাপ্লিকেশন মানে একটা কাজের মধ্যে অনেকগুলো কাজ করতেছেন আপনি, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক। এখন একটা এরকম একটা ফ্রেমওয়ার্ক উদাহরণ বলেন তো দেখি, যে একটা কাজের মধ্যে অনেকগুলো আমি কাজ করতে পারতেছি অ্যাপ্লিকেশনের মধ্যে, মানে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে একটা কাজ করতে পারতেছি, এরকম কোন ফ্রেমওয়ার্ক আপনাদের মনে পড়ে কি? এগুলো সেটা জানা। জি জি বলেন। ক্রোম ব্রাউজার, ব্রেভ, এরপর ইন্টারনেট এক্সপ্লোর, এগুলো অ্যাপস টাইপের না? এগুলো হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, বাট ফ্রেমওয়ার্ক জিনিসটা হচ্ছে মানে একাধিক অ্যাপ্লিকেশন নিয়ে আপনি যখন কাজ করবেন, এটা সামনে আসবো যদিও সমস্যা নাই, মানে একাধিক অ্যাপ্লিকেশন নিয়ে যখন আপনি কাজ করবেন সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। যেমন ধরেন মেটাস্প্লয়েটের নাম শুনছেন? টুকটাক তো মোটামুটি হ্যাকিং এর জন্য যারা ঘাটাঘাটি করে তাদের এই বিষয়ে না শুনলে সমস্যা নাই। মেটাস্প্লয়েট এক ধরনের ফ্রেমওয়ার্ক। তাছাড়া অজিন্ট ইনফরমেশন গ্যাদারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট হচ্ছে অজিন্ট। আপনি যদি যান সার্চ করবেন OSINT লিখে অজিন্ট নামে, অজিন্ট দেখতে পাচ্ছেন লেখা আছে অজিন্ট ফ্রেমওয়ার্ক, আপনি অজিন্ট লিখে সার্চ করেন দেখবেন সামনে আপনার চলে আসবে অজিন্ট ফ্রেমওয়ার্ক নামে। এখানে আসলে হয় কি দেখেন, অজিন্ট ফ্রেমওয়ার্কের মধ্যে দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে কি, জি ভাইয়া, শেয়ার হয়েছে। কোন একটা তথ্য আপনি খুঁজে বের করতে পারছেন, টার্গেট ইউজার নেম অথবা ধরেন ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে যাই। ধরেন এই যে ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম, এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন, যে এখানে আমি কি কি কাজ করতে পারতেছি, ইমেল সার্চ, এটা একটা অ্যাপ্লিকেশন, রাইট, আমি সার্চ করতে পারবো ইমেল। আবার ধরেন কোনো কমন ইমেল ফরম্যাট, মানে ওই ইমেলের সাথে অন্যান্য কোনো ফরম্যাট আছে কিনা সেটা আমি চেক করতে পারবো, এটা একটা অ্যাপ্লিকেশন। ইমেল ভেরিফিকেশন, এটা একটা অ্যাপ্লিকেশন না, যে ইমেলটা ভেরিফাইড কিনা, এটা একটা অ্যাপ্লিকেশন, রাইট, কারণ বেশ কিছু টুলস নিয়ে কাজ করতেছে এখানে। ব্রিচ ডেটা, আপনার কোনো তথ্য লিক হয়েছে কিনা সেটাও একটা অ্যাপ্লিকেশনের মধ্যে পাওয়া যাবে। এখন এগুলোকে কেন ফ্রেমওয়ার্ক বলতেছে, কারণ ইমেল অ্যাড্রেসের মধ্যেই এতগুলো বিষয় আমি কাজ করতে পারতেছি। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া। তার মানে বোঝা গেছে যখন একাধিক অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কাজ করব সেটাকে বলতেছে কি ফ্রেমওয়ার্ক। বিষয়টা বোঝা গেছে? জি ভাইয়া, বুঝছি। অজিন্টে আমরা সামনে আসবো, খুবই খুবই ইন্টারেস্টিং একটা টপিক অজিন্টে ইনফরমেশন গ্যাদারিং এর জন্য। সামনে যখন আসবো তখন এটা নিয়ে আরো বিস্তৃত কথা বলবো, খুব মজা লাগবে ইনশাল্লাহ। সো বেসিক্যালি যেটা বলতেছিলাম যে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে, সো ওয়েব অ্যাপ্লিকেশনস এর ক্ষেত্রে আমরা যখন ওয়েব রিলেটেড যে কোনো কাজ করি, যে অ্যাপ্লিকেশন গুলো আমরা ইউজ করে থাকি সেগুলোকে হচ্ছে আমরা বেসিক্যালি ওয়েব অ্যাপ্লিকেশন বলে থাকি। আর ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন কোনো ডেটা আমরা কোনো জায়গায় স্টোর রাখি, ধরেন আপনি ফেসবুকের সাথে ফেসবুকের মাধ্যমে আপনার ফ্রেন্ডের সাথে মেসেজ পাঠাচ্ছেন, এই মেসেজ গুলো কিন্তু স্টোর হচ্ছে কোথায়? স্টোর হচ্ছে সার্ভারে স্টোর হচ্ছে, রাইট, সার্ভার। এই সার্ভারটা সার্ভার ওয়েব সার্ভার, তাই না? ইন্টারনেটে কোন একটা সার্ভারে স্টোর হচ্ছে, ফেসবুকের সার্ভারে স্টোর হচ্ছে, এটা কিন্তু ইন্টারনেটে স্টোর হচ্ছে, মানে অনলাইনে স্টোর হচ্ছে। আমরা একটা কথা বলে থাকি না, শুনে থাকবেন লোকাল সার্ভার। লোকাল সার্ভারের পার্থক্যটা কি? এটা যখন আপনি কোনো কাজ করতেছেন সেটা আপনার লোকাল কোনো ডিভাইস, যেমন আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ ইউজ করতেছি, এটা একটা লোকাল ডিভাইস, তাই না? আমরা যাই কাজ করতেছি, এই যে ফাইলগুলো আমি সেভ করলাম, এই যে ধরেন ল্যাব.এডি হাই ফোল্ডার, এই ফাইলগুলো প্রতিটা কিন্তু সেভ হয়ে আছে এখানে। কোথায় সেভ হয়ে আছে? আমার হার্ড ডিস্ক ড্রাইভে সেভ হয়ে আছে। এটা কিন্তু লোকাল ডিভাইস। আর যখন এগুলোকে আমি অনলাইনে সেভ করতেছি সেটা হয়ে যাচ্ছে কোথায়? যেমন গুগল ড্রাইভ, তাই না? যেমন ধরেন মেগা, এটা কিন্তু একটা আপনার অনলাইন ড্রাইভ। তারপর আপনার আমাদের আছে অ্যাপ স্টোরের ক্ষেত্রে আছে, বলুন তো অ্যাপ স্টোরের ক্ষেত্রে নামটা কি? সরি, আপনার আইফোনের ক্ষেত্রে আইক্লাউড, জি ভাইয়া। তাই না? এগুলো কোথায় সেভ হচ্ছে? এগুলো হচ্ছে সবাই একটা ওয়েব সার্ভার সিস্টেম বলা যায়, ঠিক আছে? সো এগুলো যখন আপনি ওয়েব ড্রাইভ বা ওয়েব সার্ভার সিস্টেমের মধ্যে আপনি কাজ করতেছেন, ওই অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে আলাদা, মানে ওয়েব অ্যাপ্লিকেশন একটা, ওয়েব সার্ভার আর একটা জিনিস, ঠিক আছে? আপনি যখন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো কাজ করতেছেন সেগুলো যখন কোথাও স্টোর হচ্ছে এবং সেটাকে বলা হচ্ছে আপনার ওয়েব সার্ভার। বিষয়টা বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে ভাই ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে যখন আমরা কাজ করি, সাপোজ আমি এখানে গুগলের ক্লিক করলাম, ঠিক আছে, গুগলে গিয়ে ধরেন লিখলাম হচ্ছে হু ইজ সাকিব হক জিসান, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাইয়া, দেখা যাচ্ছে।
আমি গুগলকে জিজ্ঞেস করব সাকিব হক জিসান কে, কে এই মানুষ? তুমি কি চেনো? গুগলকে জিজ্ঞেস করতেছে আমি। গুগল করবে কি, তথ্যটা নিয়ে হালকা কিছুক্ষণ ঘোরাঘুরি করবে। আমি ধরলেন এখান থেকে আমি ইন্টারপ্রেস করলাম, সাথে সাথে চলে আসছে ও মাই গড যে সে হচ্ছে ফাউন্ডার এন্ড সিইও বাইট ক্যাপসুলের, এবং তার লিঙ্কডইন এর প্রোফাইল দিয়ে রাখছে, এখানে ছবি একটা আছে যে এই হচ্ছে সে পাবলিক, এবং তার বেশ কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সাকিব হক জিসান যা যা জি ভাই। বিয়ে করছে, বিয়ে করছে, বিয়ের ছবি দেখাচ্ছে এখানে। চিন্তা করেন অবস্থা, কি অবস্থা, ছি, ছি, ছি। যা অবস্থা সব দেখা যাচ্ছে আমার। হ্যাঁ, সো বেসিক্যালি কি ঘটছে বিষয়টা, আমরা যখনই গুগলে কোনো কিছু সার্চ করি একদম নিচে দেখবেন লেখা আছে, এই জিনিসটা কখনো খেয়াল করছেন? না বেসড ভাই। অন ইউর পাস্ট অ্যাক্টিভিটি অথবা বেসড অন ইউর লোকেশন। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, যে বেসড অন ইউর লোকেশন মানে হচ্ছে আপনার যে ঠিকানা। এখন আমি ধরেন বাংলাদেশ থেকে সার্চ করছি, রাজশাহীতে আছে তো বাংলাদেশের মধ্যে, তাই না? বাংলাদেশ থেকে সার্চ করলাম, দেখে সাকিব হক জিসান বাংলাদেশের মাঝে কেউ আছে কিনা সেটা আশপাশ খুঁজে খুঁজে দেখছে, এবং সেটার মাধ্যমে সে আমাকে একটা সার্চ রেজাল্ট দিয়েছে। সার্চ ইঞ্জিনের সবচেয়ে মজার বিষয় এটাই যে আমরা যখনই কোনো কিছু সার্চ করি সে এটা বিষয়টা আমাদেরকে লোকালি যে বিষয়গুলো আছে, লোকেশন যদি আমি চেঞ্জ করে দিই, ইন্ডিয়া দেই, সেক্ষেত্রে সে দেখবে কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে আসলে সাকিব হক জিসান নামে আর কেউ আছে কিনা। যদি থাকে ওই পাবলিকরে দিবে। যেহেতু আমি বাংলাদেশে আছি, তো বাংলাদেশে খুবই রিনাউন্ড, সো এই কারণে আমার নামটা একদম সুন্দর করে আলাদা করে দেখা দিচ্ছে। দেখতে পাচ্ছেন ব্যাপারটা? জি ভাই। কারণ একই নামে তো অনেক আছে। ভাইয়ের নাম হচ্ছে জ্যাকি, মানে অ্যাকাউন্ট নাম দিচ্ছে আর কি। ঠিক আছে, এখন জ্যাকি নামে যদি সার্চ করে ওই কিন্তু অনেক কিছু খুঁজে বের করবে। যেমন ধরেন জ্যাকি, দেখে আমি সার্চ করলাম, দেখেন জ্যাকি নামে যা যা আছে, ভিডিও, ইমেজ টিমেজ এভরিথিং দিয়ে রাখছে। কিসের উপর ভিত্তি করে? আবার সেম বিষয়, একদম নিচে যান, বেসড অন ইউর পাস্ট অ্যাক্টিভিটি অথবা লোকেশন। ঠিক আছে, সো আমি এখান থেকে যদি আমি বাংলাদেশে সার্চ করি জ্যাকি নামে, বাংলাদেশে কিন্তু জ্যাকি নামে খুব একটা পরিচিত কেউ নাই, রাইট? বাট ইন্টারন্যাশনাল অনেকে আছে। সো আমাদের এই তথ্যগুলো কিন্তু বের করতে কত সময় লাগছে? 0.66 সেকেন্ডস, মানে মিলি সেকেন্ড বলা যায়। কতগুলো তথ্য বের করতে পারছে একবার গুণান তো। এখানে 27 কোটি 40 লাখ হওয়ার কথা, তাই না? হ্যালো, ভাইয়া ঘুমাবে নাকি? না ভাইয়া 2,74,00,000 ঠিক আছে, আচ্ছা, তো 27 কোটি 40 লাখ রেজাল্ট বের হয়েছে মাত্র 0.66 সেকেন্ডসে। ঠিক আছে, ভাইয়া চিন্তা 2 করেন। কোটি 74 লাখ হ্যাঁ হ্যাঁ, 2 আচ্ছা, কোটি 2 কোটি 74 74 লাখ লাখ। ওকে ফাইন, ওকে জি ফাইন, 2 কোটি 74 লাখ। তো এত হিউজ একটা তথ্য বেড়েছে, চিন্তা করেন মাত্র 0.66 সেকেন্ডসে। তো কতটা ফাস্ট আপনি ইন্টারনেট ঘেটে বিষয়গুলো খুঁজে বের করতে পারতেছেন। আমি আসলে তথ্যটা কেন দেখাইলাম, যে সাকিব হক জিসান লিখে সার্চ করলে সাথে সাথে আমি তথ্যটা পেয়ে গেছি, কারণ এই নামে নিশ্চয়ই কেউ কখনো সার্চ করছে, বা আমার যে তথ্যগুলো অনলাইনে আছে সেগুলো সে দেখাইছে, অ্যাভেলেবেল আছে। বাট সেম বিষয়টা যদি অন্য কেউ একই নামে থাকতো দুনিয়ার মধ্যে, সেটাও কিন্তু সে শো করতো। আপনি যদি ওখানে মরে যান, যে রিলেটেড সার্চ, আপনি একটা অপশন পাবেন এখান থেকে, যে আদার্স কোনো অপশন আছে কিনা, যেমনটা আমরা দিয়েছিলাম একটু আগে, এই যে হুইজ সাকিব হক জিসান। দেখেন এখানে রিলেটেড অনেক বিষয় দেখাচ্ছে, প্রায় 7,350 রেজাল্ট দেখাচ্ছে। শুধুমাত্র কিন্তু এগুলো আমারই তথ্য না, আমরা দেখি না এই যে এখানে লেখা থাকে যে আপনার নাম্বার টাম্বার দেওয়ার পরে এই যে ধরুন এই যে ধরনের দেওয়ার পর অনেকগুলো বিষয় এখানে দিয়ে রাখছে, তাই না? আপনি যদি এখানে যান, একদম উপরের দিকে যান, সাপোজ এখানে আপনি নিউজে যান, ভিডিওজে যান, আছে কিনা বিষয়গুলো, সেগুলো কিন্তু সে শো করতেছে, রাইট? এতগুলো বিষয় শো করতেছে, এবং এখানে দেখেন লেখা আছে 1 2 3 4 5 6 10 নেক্সট, মানে কি আরো অনেকগুলো তথ্য আছে। আপনি 10 নাম্বার পেজে যান, সেক্ষেত্রে দেখবেন সেই সাকিব হক জিসানের সাথে আমার ম্যাচ করবে না। কেন? কারণ ওইটা আমার সাথে রিলেটেড না, বাট সাকিব অথবা জিসান এই ধরনের বিষয়গুলো ওখানে আছে। বিষয়টা বোঝা গেছে? জি ভাই। সো বেসিক্যালি বিষয়টা খুবই সহজ এবং ইজি ব্যাপার ভাবলেও এর মধ্যে অনেক কমপ্লিকেশন আছে। কেন আছে? কারণ দেখেন, আমরা যখনই কোনো কিছু সার্চ করি, এখন আপনি ধরেন কোন একটা ওয়েবসাইটে যাবেন, কোন ওয়েবসাইটে যাবেন বলেন তো? বাইট ক্যাপসুল ওয়েবসাইটে যাই, চলেন। হ্যাঁ, এই যে আমি ইন্টারপ্রেস করলাম, লোড নিচ্ছে না?
সে আসলে খুঁজে খুঁজে দেখতে দেখতে বাইট ক্যাপসুল ওয়েবসাইট নামে বা bytecapsuleIT.com এই ডোমেইনে কোন ওয়েবসাইটটা আছে। সে আসলে করছে যে কি জানেন, এটা ব্যাকএন্ডে অনেক কিছু করছে। সে প্রথমে লোকাল সার্ভারে গিয়ে খোঁজাখুঁজি করছে, লোকাল সার্ভার কোনটা, ধরুন বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এখান থেকেই তো মানুষ বাইট ক্যাপসুলে বেশি লগ ইন করে, রাইট, আমাদের ওয়েবসাইটে, তাই না? জি ভাইয়া ধরেন সেখান থেকে যখনই মানুষ যায়, কেউ না কেউ তো যাওয়ার পরে ওই জিনিসটা কিন্তু সেভ হয়ে থাকে ওই সার্ভারের মধ্যে, যে বাইট ক্যাপসুলে অমুক কেউ গেছিল, সেটা সেভ হয়ে আছে। তো সেই ডিএনএস রেকর্ড গুলা লোকালি খুঁজে পাওয়াটা ইজি হয়। ধরলাম বাইট ক্যাপসুল আজ অব্দি দুনিয়ায় কেউ একবার ক্লিকও করে দেখা নাই, বাইট ক্যাপসুল নতুন মাত্র হচ্ছে, ডোমেইনটা আমি কিনে জাস্ট খালি পাবলিশ করছি। ফার্স্ট টাইম ধরেন রিফাত ভাই আছেন এখানে, তাই না? আছেন নাকি চলে গেছে রিফাত ভাই? হ্যাঁ তো রিফাত ভাই চললাম হচ্ছে ফার্স্ট টাইম বাইট ক্যাপসুল ওয়েবসাইট ক্লিক করলো। উনি কিন্তু আমি এতক্ষণ যে সময়টা লাগছে এত বেশি সময় লাগবে। কেন লাগবে? কারণ এই বাইট ক্যাপসুল ওয়েবসাইট পুরো সার্ভার খুঁজবে, শুধুমাত্র লোকাল সার্ভার না। লোকাল সার্ভার তো খুঁজে পাবেই না, কারণ লোকাল সার্ভারে ওইটা নাই, কারণ ওটা সেভ করা ছিল না, কেউ কখনো সার্চ করে নাই। কোথায় আছে তাহলে? সে খুঁজবে হচ্ছে লোকাল সার্ভার থেকে ট্রান্সফার করে দেবে তার রিকোয়েস্টটাকে। লোকাল সার্ভার খোঁজাখুঁজির পরে তার রিকোয়েস্টটা চলে যাবে হচ্ছে গ্লোবাল সার্ভারে। বুঝতে পারছেন বিষয়টা? গ্লোবাল সার্ভারে গিয়ে ডিএনএস রেকর্ড থাকে। আমরা যে ডোমেইন কিনি না, এখানে কেউ আপনাদের নিজস্ব ওয়েবসাইট আছে বা কখনো ডোমেইন হোস্টিং করছেন, এরকম কেউ আছে? না ভাইয়া। আছেন কেউ? ভাই নাই বাট আইডিয়াটা আছে ভাইয়া যে আইডিয়া আছে, রাইট। ডোমেইন কেনার সময় দেখবেন আমরা যখনই কোনো ডোমেইন আমরা টাইপ করি যে এটা এই নাম আমি দেব, এই ওয়েবসাইটের এরকম নাম হবে বা এরকম হবে, সে কিন্তু চেক করে যে এটা আসলে অ্যাভেলেবল কিনা। যদি আপনার অ্যাভেলেবল থাকে, মানে যদি আগেই কেউ এরকম নামে ওয়েবসাইট দিয়ে রাখে, তাহলে আপনাকে আরো বেশ কয়েকটা অপশন দিবে যে আপনি এই নামে রাখতে পারেন। যেরকমটা আমাদের ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা দেখি, কোন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি কোনো কিছু টাইপ করেন, দেখবেন সে বলবে যে এই অ্যাকাউন্ট অলরেডি অ্যাভেলেবল, আপনি এটার সাথে 1 2 3 4 5 6 7 অমুক তমুক নাম, সামনে নাম পিছনে এরকম আপনি অ্যাড করতে পারেন। আমরা দেখি না, কারণ জি ওই ভাইয়া ডোমেইনটা অলরেডি ইউজড। ঠিক আছে? সো যখনই আমরা কোনো কিছু পাঠাই, পৃথিবীর অনলাইনে প্রতিটা জিনিস একটার সাথে একটা আলাদা, কখনো কোনো কিছু ম্যাচ করে না। bytecapsuleIT.com এই ডোমেইন আর কারো পক্ষে কেনা সম্ভব না যতদিন পর্যন্ত এটা এক্সপ্যান্ড না হয়েছে। জি ভাইয়া বোঝা গেছে? বাইট ক্যাপসুল ওয়েবসাইটে সার্চ করলে, বা আপনি ধরেন ফেসবুকের ওয়েবসাইটে, আপনি ফেসবুক সার্চ করে কোনো সময় ইউটিউবে গেছেন? এরকম এখনো হয়েছে? না হয় নাই তো, কারণ কি ফেসবুকের ওটা ডোমেইন, ওটাই তার ডোমেইন। ঠিক আছে? সো এই বিষয়গুলো কেন ঘটে? কারণ আপনি যখনই কোনো কিছু সার্চ করেন বা ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করে আপনি অনলাইনে কাজ করতে যান, সেক্ষেত্রে ফার্স্টে কি কাজ ঘটে? প্রথমেই বলছি, প্রথমে লোকাল সার্ভার সেটা খুঁজবে। ঠিক আছে? লোকাল সার্ভার যদি খুঁজে না পায়, কোথায় খুঁজবে বলেন শুনি? দুর্বল গ্লোবাল সার্ভারে গ্লোবাল সার্ভারে। গুড। গ্লোবাল সার্ভারে এখন গ্লোবাল সার্ভার পুরাপুরি ঘাটা ফেলবে, কারণ গ্লোবাল সার্ভার ঘাটলে লাভটা হচ্ছে কি, গ্লোবাল সার্ভারের সাথে পুরা দুনিয়ার লোকাল সার্ভার কানেক্টেড। কেউ না কেউ দুনিয়ার কোনো না কোনো লোকাল সার্ভার সে খুঁজে বের করে আনার চেষ্টা করবে যে ওই জায়গায় আছে। আমাদের বাইট ক্যাপসুল ওয়েবসাইটে সাপোজ হচ্ছে সিঙ্গাপুরের যে সার্ভার, সেখানে হচ্ছে হোস্টিং করা আছে। ঠিক আছে? সো সিঙ্গাপুরের ওই লোকাল সার্ভার থেকে খুঁজে বের করবে যে বাইট ক্যাপসুল নামে কোনো ডিএনএস রেকর্ড আছে কিনা যেটা হোস্ট করা আছে, এবং সেখান থেকে সেই তথ্যগুলো টাইনা নিয়ে আসবে, এবং তারপর যখন ইউজার দেখতে চাবে, সেটাকে বলা হচ্ছে ওয়েব রেসপন্স। আপনি কোনো কিছু যখন পাঠান, এই যে সার্চ করেন বা আপনি ইন্টারপ্রেস করতেছেন bytecapsuleIT.com লিখে, এই যে ইউআরএল বারের মধ্যে, সেটা হচ্ছে ওয়েব রিকোয়েস্ট। আর যখনই আপনার কাছে এই তথ্যগুলো চলে আসতেছে সামনে, এই যে আমি ধরেন কোর্স শো অপশনে ক্লিক করলাম, ঠিক আছে, এই যে বিষয়গুলো চলে লোডিং হচ্ছে, এই বাইট ক্যাপসুল ওয়েবসাইটের এই কোর্স সমূহ হতে গেলে এই কোর্সগুলো আসতেছে কেন? এটা হচ্ছে ওয়েব রেসপন্স। সেটা বোঝা গেছে? রিকোয়েস্ট রেসপন্স। জি ভাই এটাকে হ্যাকিং এর ভাষায় বলা হচ্ছে, রিকোয়েস্টের বেশ কিছু আপনার অপশন আছে, আপনি এটাকে বলা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, তারপর গেট রিকোয়েস্ট, এরকম আরো বেশ কিছু অপশন, যেগুলো আমরা সামনে কথা বলবো, যখন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে কথা বলবো, সামনে আসবে আপনাদের, তখন আমরা এই বিষয়ে কথা বলবো। তো ওয়েব অ্যাপ্লিকেশনস এর বেসিক বিষয় এবং ওয়েব সার্ভার রিলেটেড বেসিক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে? জি ভাই এখানে কোনো কোশ্চেন আছে? না ভাই না ভাই, আপাতত question নাই। আচ্ছা, কোশ্চেন না থাকলে ভালো, আর কোশ্চেন থাকলে আরো আপাতত বেশি ভালো, clear। ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসছি নেটওয়ার্কিং এর মধ্যে। তা আমাদের প্রথম দুটো টপিক তো শেষ, তা মোটামুটি মোটামুটি শেষ আর কি বলা যায়। আরো বেশ কিছু সামনে যখন কথাগুলো আসবে তখন আরো বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখন আমরা আসি নেটওয়ার্কিং নিয়ে। নেটওয়ার্কিং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। একটা কথা বলা হয় যে
নেটওয়ার্কিং ইজ দ্য ব্যাকবোন অফ সাইবার সিকিউরিটি, মানে সাইবার সিকিউরিটির মেরুদণ্ড হচ্ছে নেটওয়ার্কিং। এটা কেন বলা হয়, কোনো আইডিয়া আছে? মানে আপনাদের ভাষায় একটু যদি বলতে পারতেন। ভাইয়া নেটওয়ার্কিং নেট জিনিসটা তো ছাড়া হ্যাঁ বলেন বলেন বলেন, যা হোক, ভুল হোক, সঠিক হোক, শেখার জন্য তো আমরা শিখতেছি ইনশাল্লাহ। নেট ছাড়া না হ্যাক করা পসিবল, না কারো ইনফরমেশন বের করা, গ্যাদার করা, কিছুই পসিবল না। রাইট। আর কেউ বলেন শুনি, বাকি তিনজনের কি মতামত? রিফাত ভাইটা ঠিক আছে, সমস্যা নেই। বাকিরা অন্য কোনো কিছু, নতুন কিছু অ্যাড করতে যাচ্ছেন? ভাইয়া নেট ছাড়া তো এক্স্যাক্টলি কোনো আর কি তথ্য আদান প্রদান থেকে শুরু করে মানে যাব কোনো কিছুই করা পসিবল না। আচ্ছা, রাইট। মানে একই বিষয় একটু সুন্দরভাবে বলছে আর কি। ওই ইনফরমেশন গ্যাদারিং বলছেন, তথ্য আদান প্রদান, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর আর নতুন কেউ, নতুন কোনো বিষয় add করতে যাচ্ছেন? দুইজন দুইজন গুগল ঘাটাঘাটি করতেছে নাকি? সাইম ভাই গুগল চুপ করে আছে একেবারে, শুনতে পাচ্ছে কি? সাইম ভাই আছে নাকি নাই? নাই। ভাই আছি। আচ্ছা আচ্ছা, সাইম ভাই আছে। আচ্ছা, ঠিক আছে। তো নেটওয়ার্কিংটাকে কেন হচ্ছে মেরুদণ্ড বলা হয় আমি বলি। আপনি বিষয় কোনো একটা কিছু হ্যাক করবেন, ঠিক আছে? এখন হ্যাক করার ক্ষেত্রে, হ্যাক করা জিনিসটা আসলে কোথায় করে আমরা? অন্যের কম্পিউটারে না? জি ভাইয়া। অন্যের কোনো ডিভাইস, অন্যের কোনো কম্পিউটার, অন্যের কোনো সিস্টেম, অন্য বিষয়টা চলে আসছে। আর অন্যজন আমি কোথায় পাবো যদি সে আমার সাথে কানেক্টেড না থাকে? নিজের পিসিতে কেউ যদি মানে কিছু করে, সেটা কি হ্যাক হবে? আমি আমার পিসি সম্পর্কে আমি জানি, এটা হ্যাক হবে কোনো সময়? আমি জানি যে পিসিতে কি আছে, তো আমি হ্যাক করে লাভটা কি? হ্যাক তো কিছুই না এখানে, তাই না? আমি জি ভাইয়া। এমন কোনো কিছু চেক করতেছি যেটা আমি জানি না। কারটা চেক করতেছি? কোন টার্গেট সিস্টেম, কোন টার্গেট ডিভাইস। তো এই প্রতিটা বিষয় কিভাবে হবে? আমি একটা নেটওয়ার্কের মাধ্যমে তার সাথে কানেক্টেড থাকলে তখন সেই বিষয়গুলো আমি জানতে পারবো। রাইট রাইট। রাইট। সো এই বিষয়গুলোর জন্য হচ্ছে আমার নেটওয়ার্কিং সম্পর্কে আইডিয়া থাকাটা জরুরি। কারণ নেটওয়ার্কটা কিভাবে কাজ করতেছে এবং আমি যে টার্গেট করতেছি তাকে, আমি তাকে কোন নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছাতে পারবো। এখন নেটওয়ার্ক জিনিসটা আসলে কি? সাপোজ রিফাত ভাইয়ের বাসা কোথায়? দিনাজপুর ভাইয়া। দিনাজপুর। আর সায়েম ভাইয়ের? খাগড়াছড়ি। খাগড়াছড়ি। আচ্ছা, ঠিক আছে, আমি কোনো জায়গায় যাই নাই। তো দিনাজপুর থেকে খাগড়াছড়ি যাওয়ার ক্ষেত্রে একটা তো রুট আছে, তাই না? কিভাবে যাওয়া যায় একটু বলেন তো শুনি, মোটামুটি আইডিয়া। আমি যাই না যেহেতু, আমাকে একটু বলেন। দিনাজপুর থেকে খাগড়াছড়ি যাবো ধরেন, কিভাবে ভাই যাই? বাই রোডে। হ্যাঁ, বাই রোডে কিভাবে যেতে পারি? কোথায় কোথায় যাবো বলেন? ঢাকা হয়ে যাবো নাকি কোন দিক দিয়ে যাবো একটু বলেন। ঢাকা হয়ে। ঢাকা হয়ে যাবো, তাই না? দিনাজপুর থেকে খাগড়াছড়ি। আচ্ছা, সো আমার কিন্তু একটা রোড আমি জানি মোটামুটি, হচ্ছে যে আমি যদি বাই রোডে যাই সেক্ষেত্রে হচ্ছে আমার ঢাকা হয়ে যাওয়া লাগতেছে। তখন কেউ মন চাইলে দিনাজপুর থেকে খাগড়াছড়ি যাবে হেলিকপ্টার দিয়ে, শখ হয়েছে আর কি। হ্যাঁ, টাকা পয়সা বেশি হয়ে গেছে, এখন মনের শখ যে আমি বন্ধুর বাসায় যাচ্ছি। রিফাত ভাই যাবেন ধরেন সায়েম ভাইয়ের বাসায়, শখ ভাই হয়েছে যে আমি এখন আপনাদের ল্যান্ডস্কেপ খুব কম। জি জি। হেলিকপ্টার যে ল্যান্ড করবে সেটা খুব কম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে হেলিকপ্টার দিয়ে আমি যাবো। হ্যাঁ, শর্টকাট ওয়েতে আমি যাব। আমার সময় আছে ধরেন মাত্র 30 মিনিট বা 1 ঘন্টার মধ্যে, যতটুকু আর কি সময় লাগে আমি জানি না ঠিক। এই সময়ের মধ্যে আমার যাওয়া লাগবে। এটা কিন্তু রুট হবে আলাদা, রাইট? রুট কিন্তু এক না। জি ভাইয়া। আবার ধরেন দিনাজপুর থেকে খাগড়াছড়ি যাবে, যদি নদীর পথে যাওয়া যায়, সিস্টেম থাকে আর কি, আমি জানি না, যেহেতু আমি যাইনি কোনো সময়। তো নদীর পথে আমি গেলাম, এটাও কিন্তু রুট থাকবে আলাদা, রাইট? সো আমাদের বর্তমান লোকেশন এবং টার্গেট লোকেশন দুইটা কিন্তু ফিক্সড, কিন্তু মাঝখানে রুট আমি কোনটা দিয়ে যাব সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করতেছে যে আমি আসলে কোনটা চাচ্ছি, ঠিক জি আছে ভাইয়া। কিনা। আচ্ছা, এই বিষয়টাকে বলা হয় সংক্ষেপে পোর্ট। পোর্ট কেন বলা হয়? একটা খুব দারুণ ওয়েবসাইট আছে, নাম হচ্ছে ওয়েব চেক। এটা নিয়ে বাংলাদেশে ফার্স্ট টাইম আমি রিভিউ দিয়েছিলাম। এটা একটা দারুণ টুল। সো এই টুলটার মধ্যে হচ্ছে কি, আপনি ধরেন কোন একটা ওয়েবসাইট আপনি সার্চ করবেন, সাপোজ কোন একটা ওয়েবসাইটের অ্যাড্রেস বলেন তো, ইচ্ছা মতো যে কোনো একটা ওয়েবসাইট অ্যাড্রেস। facebook.com ভাইয়া সাপোজ। কি স্পেলিং কি এটা?
www.facebook.com। আচ্ছা ফেসবুকের, আচ্ছা ঠিক Yeah. আছে, আমি শুনছি পেঙ্গু। ওকে ফাইন, facebook.com। আচ্ছা ফেসবুক তো একটা হিউজ জিনিস, ফেসবুক না ধরলাম ছোটখাটো করে একটা ওয়েবসাইট। ফেসবুকের তো একটা কমিউনিকেশন, ওদের আচ্ছা বাইট ক্যাপসুল ধরেন, জি ভাইয়া, বাইট ঠিক আছে বাইট ক্যাপসুলের ধরে, যেহেতু সামনের নামটা মনে পড়ছে এটাই দিয়ে দিই। বাইট ক্যাপসুলের লিখলাম, আমাদের ইউআরএলটা কি bytecapsuleIT.com লিখে আমি অ্যানালাইজে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ডেটা কিন্তু চেক করতেছে। আমাদের সার্ভারটা কোথায় দেখাচ্ছে এখানে? আমেরিকাতে। অ্যারিজোনা। অ্যারিজোনা, Right. আমেরিকা। জি হ্যাঁ, ইউনাইটেড স্টেটস হচ্ছে আমাদের হচ্ছে এই সার্ভারটা রাখা আছে সেভ করা। আমি বসে আছি বাংলাদেশে, বাট সার্ভার সব হচ্ছে ওদিকে। এবং দেখেন কোথায় দেখাচ্ছে, সেই সার্ভার লোকেশনও দেখাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, এবং দেখেন আমাদের কোয়ালিটি পারফরমেন্স কোয়ালিটি সামারির ক্ষেত্রে বিষয়গুলো দেওয়া আছে, এবং ডিএনএস রেকর্ডের ক্ষেত্রে বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি, সিকিউরিটি টেক্সটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আর অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছি, যে আমাদের ওয়েবসাইটের ছবিটা দেখতে কিরকম হয় সেগুলো স্ক্রিনশট দেখাচ্ছে এখানে। আরো বেশ কিছু তথ্য দেখতে পাচ্ছি। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের আসলে যখন কোন একটা ওয়েবসাইটে আমি যাচ্ছি, এখানে ওয়েবসাইট আমি সার্চ করলাম বা এই বিষয়টা আমি যাচ্ছি, সেক্ষেত্রে আসলে আমাকে দেখতে হয় যে আমি কোন ওয়েতে যাচ্ছি। কারণ টার্গেট আমরা হয়তো বাইট ক্যাপসুল, বাট সেক্ষেত্রে যাওয়ার জন্য আমাকে কোনটাতে আমি যাচ্ছি সেটা খুঁজে বের করার জন্য আমাকে পোর্ট দেখতে হবে। দেখেন আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পোর্ট আছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। যে এর মধ্যে পোর্ট কোনগুলো একটু হালকা মিউট করে রাখেন। এর মধ্যে ওপেন পোর্ট আছে 993, 21, 443, 3306, 110, 53, 80, 995, এবং আরো বেশ কিছু পোর্ট আছে 22, 20, 23, 25, 67, 68, ব্লা ব্লা ব্লা, আরো কত কিছু দেখতে পাচ্ছেন। এই পোর্টগুলোর আসলে কাজটা কি? এই পোর্টগুলোর কাজটা হচ্ছে আপনি যখনই কোনো ওয়েব রিকোয়েস্ট পাঠান, সেক্ষেত্রে এদের যে কোনো একটা পোর্ট দেশে ঢুকে পড়ে। এটা হতে পারে যত ফাস্টেস্ট তার কাছে হইতে পারে, ঠিক আছে? এতগুলো পোর্ট যখন ওপেন থাকে, অনেক সময় দেখা যায় না যে বলা হয় যে বাংলাদেশ থেকে অমুক ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন না, অমুক ওয়েবসাইট আপনার জন্য ব্লক করে দেওয়া হয়েছে। অনেক মানে ওয়েবসাইট আছে বাংলাদেশ থেকে ঢোকা যায় না, আছে না? হ্যাঁ, তো ওগুলোর কারণটা কি? বাংলাদেশ থেকে ঢোকা যায় না কারণ এই কারণে, কারণ বাংলাদেশ থেকে আপনি ঢুকতে গেলে বাংলাদেশের যে লোকাল সার্ভার থেকে যখনই আপনি ঢুকতে যাবেন, এই সার্ভার সিস্টেমে এই পোর্ট গুলো ডিসেবল করে দিচ্ছে, মানে অফ করে রাখছে। আপনি ঢুকতেই পারবেন না, কারণ আপনার পোর্টই নাই। পোর্ট মানে হচ্ছে সংক্ষেপে বাংলায় বলতে গেলে বন্দর বলা যায়। বাংলাদেশে বেশ কয়েকটা পোর্ট আছে না, যেমন মংলা সমুদ্র বন্দর, মংলা পোর্ট, তারপর কুয়াকাটা পোর্ট, কুয়াকাটা বন্দর, রাইট? এরকম বেশ কিছু পোর্ট আছে না? আবার এয়ারপোর্ট, এয়ারপোর্টও কিন্তু আছে, বিমানবন্দর, তাই না? তো এগুলো আসলে কি? পোর্ট মানে আমি কোন পথে গেলাম বা কোন জায়গায় গিয়ে আমি ঠেকতেছি যে এই জায়গাতে আমি ঢুকতে পারবো, এই কয়েকটা জিনিস ছাড়া আপনি ঢুকতে পারবেন না। যদি আপনি চেষ্টা করেন যে 25 পোর্ট 25 দিয়ে আপনি ঢুকতে পারবেন, এখন বর্তমানে ঢোকা পসিবল না। কারণ কি? এটা আনেবল করা আছে। এতগুলা পোর্ট অ্যাক্টিভ থাকলো, মানে এতগুলা পোর্ট থাকলেও এগুলো আনেবল করে রাখছে, মানে এতগুলা পোর্ট দিয়ে এখন আমার লগ ইন করার প্রয়োজন নেই। নর্মালি এগুলো দিয়ে আমি লগ ইন করতে পারবো। জেনারেলি যখনই কোনো আপনি ওয়েবসাইটে যান বা বিষয়গুলো আপনি খুঁজতে যান বা বিষয়গুলো আপনি ঢুকতে যান, কোন ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠান, এই যে বাইট ক্যাপসুল ওয়েবসাইটে ঢুকলাম বা আমি যখন কোনো কিছু হ্যাক করতে যাব, সেক্ষেত্রে পোর্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? আমি কোন পোর্টে টার্গেট বাট করে এটা খুঁজে পাওয়া যায় কি প্রত্যেকটা নরমালি সার্চ করলে তো আপনি পাওয়া যায় না, যদি মনে হয় এই ওয়েবসাইট থেকে সার্চ করলে এরকম পাওয়া যাবে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, এই ওয়েবসাইটটা হচ্ছে আপনাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হিসেবে দেখাচ্ছি, যে এরকম ভাবে সুন্দর করে যেতে অনেকগুলো তথ্য দেখাচ্ছে। বাট আমরা যখন হ্যাক করার ক্ষেত্রে ইউজ করব, তখন আমাদের নেটওয়ার্কিং এর বেশ কিছু টুলস ইউজ করবো, যেমন এনম্যাপ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে ভারী একটা টুল, ঠিক আছে? নেটওয়ার্কিং এর জন্য স্ক্যান করার ক্ষেত্রে কাজে লাগে, যে আসলে কোন কোন পোর্ট আছে এবং কোন কোন পোর্ট অ্যাক্টিভ আছে, কোন কোন পোর্ট অ্যালাইভ আছে, ঠিক আছে? এই প্রতিটা বিষয় চেক করা যায়। এবং আমি কোন পোর্টের মাধ্যমে, ধরেন এখন আপনি 993 নাম্বার পোর্ট দিয়ে আপনি লগ ইন করার চেষ্টা করতেছেন, ঠিক আছে? টার্গেট করছেন বাইট ক্যাপসুল ওয়েবসাইট, আপনি হ্যাক করার চেষ্টা করতেছেন বা অ্যাটাক দিবেন। 993 নাম্বার পোর্ট ফায়ারওয়াল থেকে আপনার জন্য ডিসেবল করে দিলাম। সাথে সাথে আমরা যদি প্রক্সি ইউজ করে থাকি, আমার নিজেরও আইপি চেঞ্জ হয়ে যাবে এবং আমি চাইলে অন্য কোনো পোর্ট দিয়েও সেখানে ট্রাই করতে পারবো। এই কারণে বেসিক্যালি অ্যাটাকের সময় প্রক্সি ইউজ করা হয়, ঠিক আছে?
যেন হচ্ছে আপনার আইপিটা কোনোভাবে ব্লক করে দিলেও সাথে সাথে আপনার আইপিটা চেঞ্জ হয়ে যায়, ম্যানুয়ালি না হয়ে অটোমেটেড কোন একটা মানে র্যান্ডম কোন একটা আপনার আইপি হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকে আমরা ভিপিএন ইউজ করি না, ভিপিএন এর ক্ষেত্রে ওটা কিন্তু সেম, আমরা কোন একটা জায়গার সার্ভার নেট আমরা ইউজ করতেছি, যে ওই হোস্ট থেকে সিস্টেম থেকে প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করে আমরা ওখানে অ্যাক্সেস করতে পারতেছি। রাইট? বিষয়টা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তো নেটওয়ার্কিং এর আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমরা যে ইন্টারনেট ইউজ করি, হ্যাঁ, ইন্টারনেট ইউজ করার ক্ষেত্রে এই যে আমরা ধরেন এটা তো বললাম হচ্ছে গ্লোবাল নেটওয়ার্কের ক্ষেত্রে, যে আমরা কিভাবে আপনার ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের বিষয়গুলো খুঁজে পাইতেছি। বাট এরকমও সিস্টেম আছে না যে এই যে ওয়াইফাই ইউজার, অনেকে আছে ধরেন ইথারনেট ইউজার, তাই না? তো ওয়াইফাই এর ক্ষেত্রে আপনাদের ধরেন আইপি অ্যাড্রেস যদি সার্চ করতে যান, আপনারা কি সবাই একই জায়গায় আছেন, একই বাসাতে? জি ভাইয়া। একই বাসায় যদি চেক করেন, আপনারা মানে প্রত্যেকে কি কেউ এরকম আছেন যে উইন্ডোজ ইউজার ছাড়া, মানে উইন্ডোজ ইউজার না, নাকি সবারই উইন্ডোজ ইউজারের মতো এবিলিটি আছে? মানে উইন্ডোজ পিসি বা ল্যাপটপ আছে কারো কাছে? জি ভাইয়া আছে, সবার কাছে আছে? আমার কাছে আছে ভাইয়া। না ভাই, আমার কাছে Windows আছে। আচ্ছা, বাকিরা কি মানে কয়েকজন ম্যাক কয়েকজন উইন্ডোজ এরকম? জি ভাইয়া। জি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যখন লিনাক্স ইউজ করবেন তখন ব্যাপারটা আরো ইজি হবে আর কি, সমস্যা নাই। তো এটা ক্লিয়ার করে দেখাচ্ছে একটা বিষয়। সাপোজ আমি যদি এখানে ইফ কনফিগ লিখি, মানে আমার হচ্ছে আমার এই পুরো নেটওয়ার্কের ক্ষেত্রে আমি দেখতে যাচ্ছি আসলে কি কি ইন্টারনেট আমি যে সার্ভিস ইউজ করতেছি, এবং আমার এখানে হচ্ছে আইপি অ্যাড্রেসটা কি আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? একটু বড় করে দিই, দেখা জি যাচ্ছে? ভাইয়া, জি ভাইয়া দেখতেছি। আমি বেসিক্যালি বেশ কয়েকটা সার্ভিস ইউজ করি। আমার ডকার অ্যাক্টিভ আছে, যেহেতু আমি ইথারনেট ইউজ করে, দেখতে পাচ্ছেন এটা ওয়াইফাই না, সো ইথারনেটের জন্য ইথারনেট ইথ 0 দেখাচ্ছে। আবার লুপব্যাক আইপি অ্যাড্রেস আছে। আমি যদি ওয়াইফাই ইউজ করতাম সেক্ষেত্রে WLAN 0 দেখাইতো। ঠিক আছে, আমার বেসিক্যালি যে প্রাইভেট আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে কি 192.168.0.104। বিষয়টা বুঝতে পারছেন? এটা জি হচ্ছে আমার ভাইয়া। প্রাইভেট আইপি। আমি যদি সেম কাজটাই মানে অন্য কোনো সিস্টেম থেকে আমি ট্রাই করি, সাপোজ আমি অন্য কোনো ফোনে আমি কানেক্টেড আছি, ঠিক আছে, এবং একই ওয়াইফাই এর সাথে আমি কানেক্টেড, সেক্ষেত্রে তার দেখাবে কি 192.168.0 পর্যন্ত ঠিক থাকবে। এখানে হয় দেখাবে 103, নাহলে 105, 106, 107 এরকম কোন একটা দেখাবে। জি ভাইয়া। কিন্তু এই প্রত্যেক পর্যন্ত কিন্তু সেম থাকবে। কেন থাকবে? কারণ এখানে আমি সেম নেটওয়ার্ক ইউজ করতেছি, বাট আমার আইপিটা কনফিগার করে দিচ্ছে একটু আলাদাভাবে। ঠিক আছে, বিষয়টা এরকম, ধরেন আপনারা যে মানে থাকেন, একটা তো বিল্ডিং এ থাকেন, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। কয়তলার বিল্ডিংটা? কয়তলা? 5th ফ্লোরে। 5th ফ্লোরে থাকেন। মোট মোট বিল্ডিংটা কয়তলা? 7th, 7 তলা মনে হয়। আচ্ছা ঠিক আছে, ধরলাম 7 থেকে 8 তলা আপনাদের হচ্ছে বিল্ডিং, আপনারা থাকেন হচ্ছে 5 থেকে 6 নাম্বার বা 5 তলায় থাকেন। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি 5 তলায় ঢোকার পরে কিন্তু আপনাদের শুধুমাত্র কি আপনাদেরই রুম আছে, নাকি অন্যান্য আরো ফ্ল্যাট আছে? পাশে আরেকটা প্ল্যাট আছে ভাইয়া। আর একটা ফ্ল্যাট আছে, তার মানে হচ্ছে যদি আমি ঢুকি আমার কিন্তু আগে একবার তাকাইতে হবে, যে একবার ডান দিকে তাকাবো আর বাম দিকে তাকাবো, যে এই ফ্ল্যাটটা হচ্ছে আপনাদের, ওই ফ্ল্যাটটা হচ্ছে আরেকজনের। ইন্টারনেটের ব্যাপারটা সেম। ঠিক আছে, যখনই সে কোনো নেটওয়ার্ক সিস্টেম থেকে আপনার বাসায় যখন কেবল যায় বা ইন্টারনেট সিস্টেমটা ঢোকে, সে ঢোকার পরে দেখে কি একটা রাউটারের মধ্যে তাকে কানেক্ট করে দেওয়া হয়েছে। এখান থেকে যতজন কানেক্ট হবে, ঠিক আছে, ইন্টারনেট কিন্তু সেমই যাচ্ছে, যতজন কানেক্ট হবে প্রতিটা বিষয় হচ্ছে এখান থেকে এই নেটওয়ার্কটাকে এক একটা ভাগ হয়ে যাবে। এবং প্রতিটা টার্মকে কি বলা হয় জানেন? প্রতিটা টার্মকে বলা হয় হচ্ছে সাবনেট। বোঝা গেছে? অর্থাৎ আপনার বাসায় যেটা হচ্ছে রাউটার, ঠিক আছে, ওটার ধরলাম হচ্ছে মানে যেটা ইন্টারনেটটা আপনি মেইনটা পাইছেন সেটার আইপি অ্যাড্রেস ধরলাম 192.168.0.101 অথবা 103, র্যান্ডম যে কোনো কিছু হইতে পারে আপনার রাউটার আইপি অ্যাড্রেস। বাট এটা কিন্তু আপনার পাবলিক আইপি অ্যাড্রেস না, এটা কি প্রাইভেট আইপি অ্যাড্রেস। পাবলিক আইপি অ্যাড্রেস কি ছিল আমি একটু আগে দেখাইছিলাম, মনে আছে? ipinfo.io থেকে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আইএসপি থেকে যে আমরা আইপিটা পাইছি, বা যেটা হচ্ছে আমাকে পাবলিকলি আমাকে বের করার সময়, এটা হচ্ছে আমার পাবলিক আইপি অ্যাড্রেস। তো এখন বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হবে সাবনেটিং জিনিসটা আসলে কিভাবে কাজ করে। আমার কথা শোনা যাচ্ছে? জি জি ভাইয়া। ভাইয়া। আর লেখাগুলো লিখতেছি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে।
আচ্ছা ফাইন। আচ্ছা দেখেন, মিনিমাইজ করে দেই যেন ইজিলি বুঝতে পারেন। দেখেন, এটা হচ্ছে বেসিক্যালি আপনার পাবলিক, ধরলাম আমার পাবলিক আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এটা আমাকে দেওয়া হয়েছে আইএসপির মাধ্যমে। ঢাকা থেকে যে আমার কাছে ইন্টারনেটটা আসছে আমার লোকেশনে, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, ঠিক আছে? যেটা এটার মাধ্যমে খুঁজলে আমাকে মোটামুটি একটা পাবলিক ইনফরমেশন পাওয়া যাবে, যে আমি কোথায় আছি, কি করতেছি, আমার লোকেশন টোকেশন যা আছে সবকিছু মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে এই আইপি অ্যাড্রেস থেকে। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ বাট এক্সাক্ট লোকেশন কিন্তু পাওয়া যাবে না। এটা পাওয়া যাবে কিসে? ইন্টারনেটটা কোথা থেকে কোথায় সার্ভিস ট্রান্সফার হয়েছে। যেমন আমরা দারাজ বা রেডেক্স এর মাধ্যমে যখন আমরা কোনো কিছু অর্ডার করি, সেক্ষেত্রে আমরা দেখি না কুরিয়ার সার্ভিসের মধ্যে দেখায় কি যে আপনার পার্সেলটি আমাদের আমাদের এই ডিপো সেই ডিপোতে পৌঁছেছে এবং আশা করতেছি অমুকের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। বিষয়গুলো এটা লেখা থাকে না নাকি? জি এটা এটা ভাই। দেখায় যে আপনার ডিপোটি এরকম আপনার হচ্ছে এরকম এই পথে আসতেছে, এই পথে দেখাচ্ছে, লাইভ দেখাচ্ছে, এরকম দেখায়। হ্যাঁ, এটা দেখে লাইভ তো দেখায় না। হ্যাঁ হচ্ছে দেখায় না, লাইভ দেখায় না, এই হ্যাঁ, তথ্যটা এই এখানে পর্যন্ত আসছে, এখন হ্যাঁ আসবে, হ্যাঁ হ্যাঁ এরকম দেখায়। ফুড রাইট। কারণ হচ্ছে সেখানে গিয়ে সে একবার অ্যাটেন্ডেন্স দেয়, রাইট রাইট। মানে অ্যাটেন্ডেন্স দেয় কি যে আমার এই জিনিসটা এতটুকু পর্যন্ত আসছে, এতটুকু আসার পরে ঠিক আছে এটা ভেরিফাইড, নেক্সট কোথায় যাবে, ওখানে যাবে, ওটা ভেরিফাইড, ওখানে আমার যাওয়া শেষ। বাট সে কিন্তু ওখানে পড়ে নাই, সে আরেক জায়গায় চলে গেছে। সো ইন্টারনেট ব্যাপারটা আসলে সেম। আমরা যখনই কোনো লোকেশন ট্রেস করার চেষ্টা করি, আমরা বলি না যে লাইভ লোকেশন কিভাবে বের করব। লাইভ লোকেশন একমাত্র জিও লোকেশনের মাধ্যমে পসিবল, যদি আপনার জিওগ্রাফিক্যাল লোকেশনটা ট্রেস করা পসিবল হয় সেক্ষেত্রে। এছাড়া লাইভ লোকেশন খুঁজে বের করা পসিবল না। আমরা যে সমস্ত তথ্যগুলো দেখি যে পুলিশ ওই তথ্য বের করতেছে বা তার এই লোকেশন বের করতেছে, সেগুলো হচ্ছে এক্সাক্ট লোকেশন না, এগুলো হচ্ছে তার লাস্ট যে ভিজিটেড লোকেশন সেটা দেখাচ্ছে। লাইভ লোকেশন একমাত্র জিও লোকেশন দিয়ে পসিবল, যদি আপনার পুলিশের সার্ভারের সাথে সেই জিও লোকেশন ইদানিং কানেক্টেড থাকে। যদি জিও লোকেশন কানেক্টেড থাকে সেক্ষেত্রে সে লাইভ দেখতে পাবে। বাট এটা কি আমরা ভাই আমাদের লাস্ট যে, বাংলাদেশে আছে ভাই? হ্যাঁ অবভিয়াসলি এটা প্রতিটা ক্ষেত্রে আছে এবং এগুলা খুবই আপনাদের কাছে? মানে এটা পাবলিক লেভেল না, না না আমাদের কাছে এটা এই তথ্যটা না। আমাদের কাছে ওই জিনিসটা দেওয়া থাকে যেটা হচ্ছে আমরা চাইলে লোকেশন ট্রেস করার ক্ষেত্রে সেই বিষয়গুলো হেল্প করতে পারবো বা আমরা খুঁজে বের করতে পারবো। সেটা এপিআই লাগে, হ্যাঁ, ওই এপিআই গুলো খুবই কস্টলি এবং এগুলা অ্যাভেলেবল না। ওগুলা পারমিশন নিয়ে তারপর সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? যেটাকে বলা হচ্ছে জিও কোডার এপিআই। সামনে আসবো ইনশাল্লাহ, এগুলো নিয়ে কথা বলবো। সো বেসিক্যালি যখন আমরা কোনো লোকেশন ট্রেস করি সেক্ষেত্রে আমরা দেখাই হচ্ছে লাস্ট যে ভিজিটেড লোকেশন, ঠিক আছে, সেটা আমরা জানতে পারি। যেটা আমি মাত্র বললাম যে উবার বা হচ্ছে উবার না, যেরকম উবারও ক্ষেত্রে সেম, সে কিন্তু সরাসরি দেখাইতে পারে না, একটু পর পর চেঞ্জ হয়, তাই না? এখানে একটা গাড়ি একটা ঘুরছে, ঘোরার পরে এতটুক দেখাচ্ছে যে এতটুক পর্যন্ত আসছে, মানে আসলে কিন্তু এরকম দেখাচ্ছে 7 মিনিট, কিন্তু আসলে সে আছে আরো 10-15 মিনিট বা হচ্ছে 3-4 মিনিটের কাছে, এরকম। এই বিষয়গুলো কেন ঘটে? কারণ হচ্ছে একদম এক্সাক্ট লোকেশনটা পাওয়া খুবই টাফ। একদম লাস্ট আপডেটেড যে লোকেশন সেটা পাওয়া যায়। তো আমরা যেটা ছিলাম মেইন টপিকে ফিরে আসি। এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমাকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে আমার আইএসপির মাধ্যমে, আমার রাউটার পর্যন্ত আসছে, রাইট? রাউটারে আসার পর রাউটার করছে কি, তার নিজে থেকে একটা আইপি সে বানায় নিয়েছে, নিজের থেকে অ্যাসাইন করছে। সেই আইপিটা আসলে প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে যারা হচ্ছে ইউজ করেন আইপি অ্যাড্রেস এরকম কিন্তু পাবলিক আইপি পাবেন 192.168.0 তমুক। কারণ কি, এটা হচ্ছে রাউটারের ক্ষেত্রে সে নিজে থেকে কনফিগার করে নিয়েছে যে আপনি কি করতেছেন না করতেছেন, ঠিক আছে? এই আইপিটা ধরলাম রাউটারের কাছে আসছে, তো এখন আমি রাউটারের সাথে কোন ইন্টারনেট কানেক্ট করি নাই। বেশ বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা আমি একবার বলতেছি। এই আইপিটা হচ্ছে মেইন আইপি, যেটা আইএসপি থেকে রাউটার পর্যন্ত আসছে। রাউটার করলো কি, নিজে থেকে আরেকটা আইপি সে অ্যাসাইন করে নিয়েছে নিজের জন্য, এই আইপিটাকে হাইড করে। এটা তার আপাতত সে রেখে দিছে, আমার কাছে এটা এতটুকু খাবার আছে, এটাকে আমি 10 ভাগ করব বা 15 ভাগ করব, এটা ডিপেন্ড করবে হচ্ছে ইউজারের উপরে। আপনারা এক রুমে কতজন থাকেন, মানে ওই ফ্ল্যাটে 4 জন? জি ভাই। তো এখন ওই রাউটারের কাজটা হচ্ছে কি, যে আমার কাছে এই খাবারটুকু আছে, এই খাবারটার আমি একটা নাম দিব, এটার নাম হচ্ছে, আপনাদের রাউটারের নাম কি দিচ্ছেন? কি নাম দিচ্ছেন? কালো স্যার। আচ্ছা ঠিক আছে, ধরলাম ওইটা এর নাম, ওই নামে সে কনভার্ট করে নিল, ঠিক আছে, এবং নিজের মতো করে একটা আইপি অ্যাসাইন করে নিয়েছে। এখন আপনি যতজন ইউজারে আসুক না কেন সেটাকে
সাবনেট করে দেবে। এই নেটওয়ার্কটাকে সে করবে কি, ভাগ করে দেবে, যেটাকে বলতেছে আমরা সাবনেটিং। এখন আসেন, ধরলাম আপনাদের মাঝে একজনের সাবনেট হবে হচ্ছে সেম, এতটুকুই থাকবে, বাট একটু চেঞ্জ হবে। এতটুকুই রাখলাম, বাট চেঞ্জ হয়ে সেটা হয়ে গেল 103, 104, ঠিক আছে। আবার ধরলাম আরেকজনের নেটওয়ার্ক, সেম নেটওয়ার্ক ইউজ করতেছেন, একই জিনিস, বাট আইপিটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে, ধরলাম 106। আরেকজন ধরেন সেম ইউজ করতেছে, এর র্যান্ডমলি, এটা একদম ফিক্স থাকে ব্যাপারটা এরকম না যে আগে নেট কানেক্ট করলাম আমার আগে 101 হয়ে যাবে, এরকম না বা 102 হয়ে যাবে, এরকম র্যান্ডমলি এটা আসলে অ্যাসাইন করা থাকে। আপনি যখনই কোনো নতুন ডিভাইস কানেক্ট করবেন সেক্ষেত্রে দেখবেন ডিভাইস গুলোর আইপি প্রায় কাছাকাছি এবং প্রায় সেমই থাকে, ঠিক আছে। বা 107 দিলাম। জি ভাইয়া বুঝছি। এটা হচ্ছে বেসিক্যালি একটা সিম্পল মেকানিজম। অর্থাৎ বিষয়টা আসলে কি করছে দেখেন, মেইন আইএসপি যারা, ঠিক আছে, তারা কিন্তু জানে এটা হচ্ছে আইএসপি, তারা জানে যে আপনাকে এই নেটটুকু দেওয়া হয়েছে, ঠিক আছে। যখনই এই নেটওয়ার্ক আপনাকে দেওয়া হয়, তারপর হচ্ছে বেসিক্যালি এই নেটটা আপনার বিল্ডিং পর্যন্ত আসে, এবং বিল্ডিং পর্যন্ত আসার পরে রাউটার করে কি, আমি আপনার নেটটাকে অন্য নামে আমি কানেক্ট করব, যেন আমি আমার ইউজারদেরকে আলাদাভাবে আমি সাবনেট করতে পারি। এটা আমার নিজের সুবিধা, ঠিক আছে। এটা কথা আছে না যে টাকা বিভিন্ন জনের কাছে গেলে বিভিন্ন রকম ভাবে খরচ হয়, কারণ সে যেভাবে ইউজ করতে সে পছন্দ করে। সো আর নেটটাও সেম, আমার কাছে ইন্টারনেট আসছে, আমার কাছে আছে, এখন আমি এটা যেভাবে ইচ্ছে আমি খরচ করবো, ঠিক আছে। এখন আমার কাছে ইউজার আছে 4 জন, 4 জনকে 4 ভাবে আমি দিব, এবং সেম এখানে আমার হচ্ছে বেসিক্যালি এই নেট গুলোকে আমি সাবনেট করে দিচ্ছি, ঠিক আছে। এতটুকু পর্যন্ত সবাই সেম, জি সঠিক ভাইয়া। সেম না, সবাই সেম। বাট হোস্ট নেটওয়ার্কে গিয়ে চেঞ্জ হচ্ছে, 104, 106। এমনও হতে পারে যে আপনি কালি লিনাক্স এর মধ্যে আপনি সেট আপ করলেন, সেখানে আপনার আইপি অ্যাড্রেস 104, অথবা আপনি ইউজ করতেছেন উইন্ডোজ ইউজার অথবা ম্যাক ওএস ইউজার ইউজ করতেছেন, আপনার সেখানে আইপি অ্যাড্রেস 104। আপনি যখনই ভার্চুয়াল বক্স ইউজ করছেন, ভার্চুয়াল বক্সের মধ্যে যখন কালি লিনাক্স আপনি রান করতেছেন, সেক্ষেত্রে আপনার আইপি অ্যাড্রেস দেখাচ্ছে 106 বা 102, 107। কেন? কারণ সেক্ষেত্রে আপনার আরেকটা নেটওয়ার্ক ইউজ হচ্ছে, একই নেটওয়ার্ক কিন্তু সেখানেও কানেক্ট করে ভাগ হয়ে যাচ্ছে। বিষয়টা বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লিয়ার? মানে আপনার ডিভাইস যতগুলো অ্যাড করবেন ততগুলো এখানে আইপি সাবনেট হবে। সাবনেটিং এর আরো মজাদার বিষয় আছে। এটা তো শুধুমাত্র গেলে হচ্ছে আপনার ওয়াইফাই বা ইথারনেট সিস্টেম, এই বিষয়টাকে বললাম। ইন্টারনেটের সাবনেটিং নিয়ে আমার একটা আলাদা প্লেলিস্ট আছে, আমি আপনাদেরকে সেটা দিয়ে দেব। আপনাদের কাজ হচ্ছে এটা দেখে ফুলফিল করা। এখন এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। এক রাতের মধ্যে দেখার ব্যাপারটা এরকম না, যেহেতু কালকে আপনাদের ক্লাস আছে। এটা আগামী সপ্তাহের মধ্যে আপনার কমপ্লিট করে কোনো বিষয়ে প্রবলেম হলে সেটা আমাকে জানাবেন, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এটা আমার মোটামুটি প্রায় যখন প্রথম প্রথম ইথিক্যাল হ্যাকিং শেখানো শুরু করছি তখনকার সময় ক্লাস। তারপরে অনেক বেসিক লেভেলের বিষয়গুলো, কনসেপ্ট গুলো ক্লিয়ার পাবেন ওখানে। এখন আমি যতটা সুন্দরভাবে কথা বলি ততটা হয়তো সুন্দরভাবে ওখানে কথা বলি নাই কিন্তু কনসেপ্ট গুলো খুব ভালো ভালো দিচ্ছি, যেটা এখন হয়তো ক্লাস করাতে গেলে এতটা ভালো করে বলতে পারবো না, কিন্তু তখন ভালো বলতে পারছিলাম, কারণ অনেক বিষয় হয়তো মিসিং হতে পারে। তো ওই ক্লাসগুলো দেখেন। ওটা হচ্ছে যখন আমার আগের চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেল। নতুন চ্যানেল তো ক্রিয়েট করা হয়েছে, কারণ আগের চ্যানেলটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে, যেটা প্রায় 50,000 সাবস্ক্রাইবার ছিলেন। তো ওই যে ভালো কিছু শিখাইলে মানুষ এরকম পিছিয়ে লাগে, স্বাভাবিক। তো ওই কারণে সাসপেন্ড করে দেওয়া। তো ওই ভিডিওগুলো কয়েকটা ভিডিও আমার কাছে আছে যেগুলো ওখানে রিলিজ করা হয়েছে। তারপর এক্সট্রা কোনো রিসোর্স লাগলে আপনাদেরকে আমি দিব, সমস্যা নাই, ঠিক আছে। বাট যেগুলো দেব এগুলো ফুলফিল করতে হবে। কথা ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। কথা ক্লিয়ার। ওকে, ফাইন। তো নেটওয়ার্কিং এর ওই বিষয়গুলো আমি দিয়ে দিব। এখন আরেকটা যে টপিক সেটাতে আমরা আসি। এখন আমরা আসছি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আগের যে 3টা টপিক কথা বললাম মোটামুটি তো বুঝতে পারছি ইন্ট্রোডাকশন পার্টে যে আসলে কি কি বিষয়গুলো আমরা কথা বললাম। জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। এখানে আপনার কোনো কোশ্চেন নাই আছে যে বুঝতে পারিনি ভাই এই বিষয়টা একটু বললে ভালো হতো বা এরকম কোনো কিছু? না ভাইয়া, ওভারঅল মোটামুটি ভালোই বুঝছি। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন আমরা আসি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। যারা আসলে একেবারে নতুন তারা প্রথমে কোশ্চেন করে যে ভাই ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি ফিল্ডে প্রোগ্রামিং কি লাগে। বিষয়টা হচ্ছে আপনি গেম খেলতেছেন, ঠিক আছে। গেম খেলার সময় এখন ধরেন আপনার তো গুলি করতে হয় না, ধরেন আপনি ফাইটিং গেম খেলতেছেন আর কি, ওয়ার টাইপের। সো আপনি গুলি করার ক্ষেত্রে আপনার এখন বন্দুকের গুলি শেষ হয়ে গেছে, এমন মুহূর্তে আপনাকে গুলিকে মেরে দিল, হ্যাঁ। আপনার অপোনেন্ট রাগ উঠছে প্রচন্ড লেভেলে। আপনি তখন ভাবতেছেন যে আমি যদি এই বন্দুকের এই শুটিং সিস্টেমটা পুরো আনলিমিটেড করতে পারতাম, আমার কাছে গুলি শেষই হচ্ছে না,
দারুণ তো না ব্যাপারটা? হ্যালো হ্যালো জি ভাইয়া, ভালো এবার লাগতে হবে। এবার হেভি বিষয়, আমাকে গুলি করতেছে, আমি অথবা ধরেন হচ্ছে আমার লাইফ টাইম আমার হচ্ছে আমি চেঞ্জ করতে পারতেছি। আমাকে ধরেন লাইফ টাইম দেওয়া আছে, এখানে আমার ধরেন 3টা ক্যাটাগরি দেওয়া বা 3টা স্টেপ দেওয়া আছে, আমার 3টা স্টেপে শেষ হয়ে গেছে, আমার লাইফ টাইমও শেষ। এরকম না হয় আমি আনলিমিটেড লাইফ টাইম পাইছি, আমার গুলি করলে মরি না, আমি সব মেরে দেবো, সব কটা যা আছে, শুধু আমি বেঁচে থাকবো এখানে, হয়ে গেছে ভাইয়া। গুলি করে থাকবো। এরকম হেভি লাগবে না ব্যাপারটা? জি ভাইয়া। সরি দোস্ত। সো প্রোগ্রামিং এর জিনিস আসলে এরকমই যে ইথিক্যাল হ্যাকিং শিখতে গেলে বা প্রথম প্রথম যখন সে কাজগুলো করতেছেন, একেবারে বিগিনার লেভেলে এই বিষয়গুলো খুব একটা প্রোগ্রামিং যে লাগবেই লাগবে ব্যাপারটা সেরকম না, কারণ আপনি নর্মাল কাজ করতে পারতেছেন। বাট যখন আপনার মনে হবে যে হাই এই বিষয়টা তো আমার কাছে ভালো লাগে না, আরেকটু আপডেট করতে পারলে ভালো লাগতো, বা এটা একটু মডিফাই করলে ভালো লাগতো, বা একটা জিনিস বানাইছে, ধরেন আমার কথা, ধরেন জেসন ভাই একটা স্ক্রিপ্ট দিচ্ছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, এই বেশি বুঝে, এর চেয়ে সুন্দর করে আমি স্ক্রিপ্ট বানাতে পারবো, এই স্ক্রিপ্টে কাউকে একটু মডিফাই করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মডিফাই করতে গেলে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। রাইট? বিষয়টা ক্লিয়ার? কোন ক্ষেত্রে লাগতে ক্লিয়ার পারে? একেবারে প্রথমেই দরকার নাই, কারণ একেবারে প্রথমে আমার জন্য টুলস আছে প্রচুর লেভেলের, ইনফরমেশন গ্যাদার করব, টুলস দিয়ে রাখছে আমাকে, কাল লিনাক্স থেকে টুলস দিছে। আর একটা কথা আছে না যে ক্লাসে যখন পড়াশোনা করতাম ছোটবেলায়, যে আপনার ধরেন ক্লাসে পড়া ধরছে, ক্লাসে পড়া বই মুখস্থ করে যাওয়া লাগছে আগে, হ্যাঁ এরকম সিস্টেম আছে। স্যার পড়া ধরছে, যে স্যার বই ধরে যে বলো এই টপিকটা বলো দেখি, বই মুখস্থ যার আছে সে খুব গুড স্টুডেন্ট, যার মুখস্থ নাই ওরা বলছে তুমি কি বইয়ের চেয়ে বেশি বুঝো। ঠিক আছে না? ব্যাপারটা কিন্তু এরকমই ছিল। ব্যাপারটা আসলে এরকম যে আমরা এখন একেবারে বিগিনার্স, আমরা আগে শিখি, ঠিক আছে? তো শিখার সময় লিনাক্সে যা যা টুলস গুলো দেওয়া আছে বা আমরা যে টুলস গুলো ইউজ করবো সেগুলো ইউজ করি, আমাকে টুলস বেশি বুঝি, যখন বেশি বুঝবো তখন টুলস বানাবো, না সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, তখন একটু মডিফাই করে নেবো হালকা। তো আপাতত হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো আমরা কাজে লাগাবো, একেবারে প্রাথমিক পর্যায়ে প্রোগ্রামিং লাগবে না, তবে আপনাদের লাগবে, কারণ আপনাদের যেহেতু সময় খুব ফাস্ট আমরা দৌড়াবো ইনশাল্লাহ, তবে আপনাদেরকে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। সো এজ এ বিগিনার কোন কোন বিষয়গুলো শেখা লাগবে বা কোন কোন বিষয়গুলো আসা লাগবে সেটা নিয়ে আমি আসে। সো প্রোগ্রামিং আসলে সব ক্ষেত্রে সব প্রোগ্রামিং লাগবে ব্যাপারটা সেরকম না, আবার কিছু ক্ষেত্রে যে একদম মেজর লেভেলে কিছু প্রোগ্রামিং লাগবে ওটা এরকম আর কি বলা যায়। তো জেনারেল লেভেলে আমি যদি বলি যে কোন কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, আমরা ধরলাম ওটা জেনারেল লেভেল, ঠিক আছে? আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করব, একটা হচ্ছে জেনারেল, আরেকটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং পোর্শন, আরেকটা হচ্ছে স্ক্রিপ্টিং বা অটোমেশন নিয়ে। বোঝা গেছে আমি কয়টা ভাগ করছি? 3 ভাগ ভাইয়া। 3 ভাগ করছি। এখন আসে জেনারেল লাইনে, আসলে যে জিনিসটা না শিখলে সম্ভবই না আমার দ্বারা ইথিক্যাল হ্যাকিং ফিল্ডে ইন ফিউচারে আমি অ্যাডভান্স বা খুবই এক্সপার্ট লেভেলের কোনো কিছু কাজ করতে পারবো না, আমাকে যে টুলস দিছে ওটাই খালি গুতাই গুতাই কাজ করতে হবে, ঠিক আছে? এরকম হয়েছে অবস্থা। তো এই লেভেল পর্যন্ত যদি আপনি যেতে চান জেনারেল লেভেলে, সেক্ষেত্রে বেশ কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো জানা থাকা গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পাইথন। বোঝা গেছে? পাইথনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে। আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে ব্যাশ। এর নাম শুনছেন কখনো? ব্যাশ স্ক্রিপ্টিং? জি ভাইয়া, ব্যাকের নাম শুনছিলাম। না ভাই আমি শুনি না। ব্যাশ শব্দটা অনেকটা বাঁশের মতো, তাই না? এটা আসলে একটু এতটা বাঁশ দিবে না, সহজে আছে, খুব একটা কঠিন না, সমস্যা নাই। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো খুবই মজাদার। দেখেন পাইথন মানে হচ্ছে মানে আপনার সাপ, অজগর সাপ, ব্যাশ বাঁশ, বিষয়টা অনেক জোস, তাই না? So, এই বিষয়গুলো কিন্তু আপনার শেখা লাগবে ভবিষ্যতে। তবে এতটাও মানে পাইথনের মতো যে পাইথন সাপ খুবই বিষাক্ত ব্যাপারটা এরকম না, খুবই ইজি। ব্যাশের ক্ষেত্রে এরকম না যে বাঁশ দিবে, তাও না, খুবই সহজ আছে। ঠিক আছে, এগুলো সামনে আসবে যখন ইনশাল্লাহ বিষয়গুলো বুঝতে পারবেন। সো পাইথন এবং ব্যাশ এই দুইটা বিষয় আপনার লাগবেই লাগবে। আপনি ইথিক্যাল হ্যাকিং এ যা কিছু করতে চান এই দুইটা বিষয় মাস্ট লাগবে। ইদানিং রিসেন্টলি আরো কয়েকটা বিষয় আসতেছে, তবে সামনে আমরা আসবো, তবে এখানে লিখে রাখি, একটার নাম হচ্ছে গো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? জি এটা ভাইয়া, এটার নাম ছিল অনেক বেশি। হ্যাঁ, এটা আজকাল খুবই বেশি ইউজ করা হয়, কারণ পাইথনের পরিবর্তে আমরা অ্যাডভান্স লেভেলে গোল্যাং ইউজ করে থাকি। তবে পাইথনের মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং ফিল্ডে প্রায় 90% আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে পাইথন হিসেবে ইউজ করে আপনার স্ক্রিপ্ট গুলো বলেন, টুলস গুলো বলেন, এগুলো ক্রিয়েট করা।
ঠিক আছে। আরো বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভা বলেন, তারপর সি, অনেকে এই বিষয়গুলো শেখেন। আরেকটা আছে আপনার ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে সামনে আসবো, এগুলো সামনে আমরা আসবো, সমস্যা নেই, এগুলো আপনার লাগে। ঠিক আছে, এখন আমরা ইথিক্যাল হ্যাকিং পোর্শন আসি। ইথিক্যাল হ্যাকিং এ বেশ কয়েকটা সিস্টেমের ক্ষেত্রে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারেন, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি। কথা বললাম না একটু আগে এটা নিয়ে, ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে। জি ভাইয়া জি ভাইয়া ইথিক্যাল হ্যাকিং কিন্তু বিশাল একটা পোর্শন। ইথিক্যাল হ্যাকিং নিয়ে এখনো যেহেতু আমরা সামনে আসে নাই, মানে শুরু করব খুব শীঘ্রই বলছিলাম। ইথিক্যাল তাও এখন শুরু করে দিই, সমস্যা যেহেতু কাছে চলে আসছি। ইথিক্যাল হ্যাকিং বিশাল একটা পোর্শন। ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি ফিল্ড, এটা কিন্তু ছোটখাটো কোনো একটা ভাগ না। ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে অনেকগুলা পার্ট আছে, সাইবার সিকিউরিটি ফিল্ডে অনেকগুলা পার্ট আছে। এর মধ্যে ইথিক্যাল হ্যাকিং হচ্ছে একটা হ্যাকিং টেকনিক। ঠিক আছে, ইথিক্যালি মানে ভালো মানুষের জন্য আমি কাজ করবো, ভালোভাবে কাজ করবো, এটা হচ্ছে ইথিক্যাল। আনইথিক্যাল বিষয়গুলো হচ্ছে আমার আনইথিক্যালি কাজ করবো। সো ইথিক্যালি কাজ করার ক্ষেত্রে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে একটা পোর্শন আছে, সিস্টেম সিকিউরিটি নিয়ে আরেকটা পোর্শন আছে। যেরকম আমরা বিভিন্ন ধরনের সিস্টেম হ্যাক করে, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছিল, মনে আছে? শুনছেন এই বিষয়টা? জি ভাইয়া জি ভাইয়া বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছিল, রিসেন্টলি হ্যাক হয়েছে আপনার বাংলাদেশের মানুষের 5 কোটি এনআইডি ইনফরমেশন। জি এটা ভাইয়া কিন্তু এটা কোনো এটাও কথা ভাইয়া ভাইয়া? চিন্তা হচ্ছে কি ভাই অবস্থা। এগুলো যে কারটা কি যে করবে আল্লাহ জানে আর এরাই জানে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। সো এই সিস্টেম, এগুলো কিন্তু সিস্টেম সিকিউরিটি, ঠিক আছে, এর সিস্টেম ফিঙ্গার দিয়ে ব্যাংক হ্যাক করে করে ফেলবে আর কি। হ্যাঁ। তো খুবই সিলি লেভেলের কাহিনী ঘটে বাংলাদেশে, কিন্তু ঘটনাগুলো খুবই বিশাল লেভেলের হয় আর কি। এবং আমরা খুব মজাও পাই যেগুলা ঘটলে আমাদের আস্তে আস্তে সাইবার সিকিউরিটি ফিল্ডে এদের যে চাহিদা দরকার, মানে মানুষ যে দরকার, এটা বুঝতে পারবে। তো কারণ যতক্ষণ পর্যন্ত মানে কামড় না দেয় ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে পারে না যে আসলে বিষের টিকা দরকার। ঠিক আছে, এটা হচ্ছে অবস্থা। আর তো বাংলাদেশে তো ভাই বর্তমানে এখন পর্যন্ত এই ব্যাপারটা এখনো সিরিয়াসলি নেয়নি। নিবে না তো, কারণ এটা তো একটা সিরিয়াস ইস্যু। এটা যদি সিরিয়াসলি নেয় সেক্ষেত্রে সিরিয়াসলি মানুষ মাঠে নামবে। অনেক তাও বড় ঠিক। প্রবলেম হতে পারে, তাই না? তো এই বিষয়গুলো আসলে যতটা সম্ভব ধামাচাপা দেওয়াটাই বেটার। মানে আমরা ওইভাবেই নিচ্ছি যে হয়েছে হয়েছে। আর বাঙালি বাঙালি যে বললাম না যে আমার হ্যাক হয়েছে, তো কি হয়েছে, আমার দিয়ে কি করবে? সচেতনতা খুব বিশাল অভাব, যার কাছে সে তো বুঝতেছে। ঠিক সেটাই। আছে, এই আর কি অবস্থা। কারণ সবাই তো আর বুঝতে পারবে না যে এটা যদি আপনার ধরেন আমেরিকাতে ঘটতো বা কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ঘটতো, ব্যাপার তখন স্যাপারে হয়তো হয়ে যেত বিষয়টা অন্যরকম তখন। হ্যাঁ অবভিয়াসলি, যে সিকিউরিটি নিয়ে এত ট্যাক্স দিয়ে এত কিছু করি, কেন এই অবস্থা বিষয়গুলো ঘটবে? তো ব্যাপারগুলো এরকম আর কি। তারপরও চলতেছে টুকটাক। যাই হোক, আমরা এখন আপাতত চেষ্টা করতেছি যে বিষয়গুলো নিয়ে কাজ করার। আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমেও সাইবার সিকিউরিটি ফিল্ডে অনেকে অনেক কিছু শিখবেন, করবেন, বিষয়গুলো নিয়ে অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা। সো এখানে দেখা যাচ্ছে সিস্টেম সিকিউরিটি নিয়ে কথা লিখছি যে আমি। জি ভাইয়া আচ্ছা, ইথিক্যাল হ্যাকিং আরো বেশ কয়েকটা আপনার ক্যাটাগরি আছে। ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি কথা বললাম, সিস্টেম সিকিউরিটি কথা, আর একটা হচ্ছে ডেটা সিকিউরিটি। ঠিক আছে, সরি, সো ডেটা সিকিউরিটি। আরেকটা আছে আপনার ব্লক চেইন সিকিউরিটি। এটা একটা টেকনোলজি। ব্লক চেইন সম্পর্কে আইডিয়া আছে? শুনছেন কখনো? শুনুন তো কথা। জি ভাইয়া শুনছি। ব্লক চেইন, হ্যাঁ, ব্লক চেইন একটা টেকনোলজি যেটা ওয়েব 3 বেসড। আমরা এখন কাজ করতেছি হচ্ছে ওয়েব 2 নিয়ে, যেরকম অনলাইনে কাজগুলো করতেছি সেগুলো হচ্ছে ওয়েব 2 বেসড। ব্লক চেইন বা এই বিষয়গুলো হচ্ছে ওয়েব 3 বেসড, মানে ডিসেন্ট্রালাইজড সিস্টেম আর কি। ঠিক আছে, আমার ইঞ্জিনিয়ারিং লাইফের আমি প্রজেক্ট করেছিলাম হচ্ছে ফাইনাল ইয়ারের ব্লক চেইন নিয়ে। ব্লক চেইন টেকনোলজি ইউজ করে কিভাবে আপনার আমাদের ভোটিং সিস্টেমটাকে কাজ করা যায়। সরকার হয়তো এটা নিবে না, স্বাভাবিক। ঠিক আছে, সো ব্লক চেইন সিকিউরিটি নিয়ে আর কি দেশে গেল দিচ্ছিলাম, যেন কোনোভাবে ভোট চুরি হলেও সেটা স্ট্যান্ডার্ডাইজড ভাবে আপনার কোনোভাবে ক্যাপচার না করা যায়। মানে আপনার কোনো জায়গায় ভোট চুরি হচ্ছে, বাট এটা আসলে পরে ওই ডেটাটাই পরে অফ করে দিয়ে অফিসিয়াল ডেটাটা সেটা ওখানে চলে আসবে, এরকম আর কি এটা করা যায়। বা অথেন্টিক কোনো ইউজার ছাড়া সেখানে ভোট দিতে পারবে না, এরকম সিস্টেম করা ছিল আমাদের প্রজেক্টের মধ্যে, ইঞ্জিনিয়ারিং লাইফে করছিলাম। যাই হোক, সো ওটা পড়ে আছে প্রজেক্ট হিসেবে, কাজে লাগানোর খবর নাই। সো সরকার তো বেসিক্যালি নিবে না ভাই। বাংলাদেশে এরকমই অবস্থা। দেখেন প্রতি বছর প্রায় কয়েক লাখ স্টুডেন্ট বের হচ্ছে, তাই না? বিভিন্ন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বের হচ্ছে, প্রত্যেকের প্রজেক্ট সিজ করে। বাট এগুলো যদি কাজে লাগানো যেত, বাংলাদেশ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হতে বেশিক্ষণ লাগতো না। বাট জি জি ভাইয়া। অনেক অনেক তাড়াতাড়ি উন্নতি করতে পারতো যদি আগায় রাইট রাইট। দিতে। এখন এগুলা দেবে না, নেবে না। এখন ওই যে বললাম না, অ্যাওয়ারনেস একটা বিশাল প্রবলেম, কাজে লাগায় করবে কি? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। সো ব্লকচেইন সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ টার্ম। আর একটা আছে ক্লাউড সিকিউরিটি। এতগুলো কাজ করব, ক্লাউড তো লাগবে, রাইট? ভাইয়া
আচ্ছা, সো ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, সিস্টেম সিকিউরিটি, ডেটা সিকিউরিটি, ব্লকচেন সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, আর একটা প্ল্যাটফর্ম আছে সেটার নাম হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, এটা বাদ দেওয়া যাবেই না, যাবে না। তবে নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে প্রোগ্রামিং যেগুলো লাগে সেগুলো এই যে এই বিষয়গুলোর মধ্যেই চলে আসে, ঠিক আছে? কনফিগার সবগুলোর জন্য হার্ডওয়্যার, শুধু এই তিনটা ল্যাঙ্গুয়েজ শিখলেই হবে, মানে ওই তিনটা ল্যাঙ্গুয়েজে মোটামুটি একটু আইডিয়া থাকলেই, মিডিয়াম লেভেলের তিনটা আইডিয়া থাকলেই। ল্যাঙ্গুয়েজ, তিনটা ল্যাঙ্গুয়েজও লাগবে ব্যাপারটা এরকম না। আপনি পাইথন শিখেন বা ব্যাশ শিখেন, দুইটা মোটামুটি মাস্ট শিখেন, অথবা ব্যাশ শিখেন, গোলাং শিখেন, এরকম শিখলেও হবে, ঠিক আছে? ভাই তো মডিফাইড জন্য যেহেতু, না, তাই বললেন না ভাই শুধু। হ্যাঁ বলেন। ভাই যদি কোনো ওয়েবসাইট মডিফাই করতে যাই তাহলে ওগুলা লাগবে বললেন না, পাইথন বা এগুলো। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে এখন আসবো যে ইথিক্যাল হ্যাকিং এর যে সেগমেন্ট গুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও লাগে আলাদা আলাদা করে। তবে এই বিষয়গুলো মাস্ট লাগবে। এগুলা মাস্ট রেখে এখন হচ্ছে আমরা সাব ক্যাটাগরিতে আসবো যে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটির ক্ষেত্রে আমার কি কি লাগতে পারে। ফার্স্টে লাগবে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটির ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওটা সম্পর্কে ভালো আইডিয়া থাকে। জাভাস্ক্রিপ্টের মধ্যে যদি আপনি যান, জাভাস্ক্রিপ্ট কমপ্লিট করতে করতে জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল সিএসএস ঢুকে যায়। অনেকে বলে না যে আমার এগুলো নলেজ লাগবে কিনা, ঢুকে যাবে অলরেডি অটোমেটিক্যালি। একদম ডেভেলপারদের মতো নলেজ থাকা দরকার নাই, জাস্ট নর্মালি বুঝতে পারলে হলো যে এইচটিএমএলটা কিভাবে কাজ করতেছে, সিএসএসটা এখানে কিভাবে কাজ করতেছে। আর জাভাস্ক্রিপ্ট সম্পর্কে মোটামুটি বেশ ভালো লেভেল আইডিয়া থাকা লাগবে। বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম আমরাই জাভাস্ক্রিপ্ট ফর হ্যাকিং নামে কোর্স লঞ্চ করছিলাম 2020 কি 21 সালের দিকে। এটা একটা ব্যাচে চলছে, পরবর্তী আর কোনো ব্যাচ আমি চালাই নাই, আমি কন্টিনিউ করিনি, কারণ বাংলাদেশে আমি বুঝে গেছি মাশাল্লাহ যে কোনটা আসলে মানুষই বললাম না, অ্যাওয়ারনেস খুবই বড় সমস্যা, সবকিছু শিখে লাভ নাই। তারপরে এই কোর্সটা আমি পেইড ছিল, ওটা আমি ফ্রি করে দিয়েছি, মানে যে ক্লাসগুলো ছিল সেগুলো তারা সবাই দেখতে পারতেছে পাবলিকলি। আপনাদেরকে তাহলে অ্যাক্সেস কি দিয়ে দিব না, বাংলাদেশের এই সমস্যা। দিক থেকে উন্নতি হবে না? আমাদেরকে এই সেক্টরে ভালো ভালো পজিশন করে বা ফেলছি তো, হবে। আলহামদুলিল্লাহ। আমি যখন শুরু করছি 2019-18 সালের দিকে, তখন যে লেভেল ছিল এখন তো প্রচুর চেঞ্জ করে ফেলছে। এখন দেখা যাচ্ছে যে বললাম না, মার্কেটটা দখল কেন হয়েছে, কারণ হচ্ছে আমি এত লেভেলে মানুষকে অ্যাওয়ারনেস করতে পারছি, সাইবার সিকিউরিটি ফিল্ডটাকে এতটা মানে সুন্দরভাবে গুছাইতে পারছি যে এখন অনেকে আগ্রহী হয়েছে যে না, এই ফিল্ডটাকে অনেক কিছু করা যায়। এবং এছাড়াও দেখবেন আজকাল অনেকে সাইবার সিকিউরিটি ফিল্ড থেকেও ভালো কিছু করতেছে, অনেকে ফ্রিল্যান্স করতেছে, অনেকে বাগ হান্টিং করতেছে, অনেকে অনেক বিষয় আসতেছে, তারাও কিন্তু সামনে আসছে এখন এগিয়ে। কারণ একটা সময় ছিল যে সবাই হয়তো নিজের মতো কাজ করতো, যে কেউ পাতা টাতা দিচ্ছে না থাক বলে লাভ নাই। কিন্তু এখন দেখতেছে যে না, মোটামুটি একটা লেভেল চলে গেছে, তাই না? যে একটা বিষয় পর্যায়ে চলে গেছে, এখন আমি নিজেকে স্বীকার করতে পারি যে না, আমি এই কাজগুলো করছি। তো সেক্ষেত্রে অনেকে আবার এগিয়ে আসতেছে। তো এই ক্ষেত্রে অনেক ভালো রিসোর্স আসতেছে বাংলা ভাষায়, অনেকে এই বিষয়টাকে, এই সিস্টেমটাকে কন্ট্রিবিউট করতেছে অনেক ক্ষেত্রে। সো ওভারঅল বলতে গেলে এখন বাংলাদেশ সরকার থেকেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে। আমরা যেহেতু কাজ করতেছি তো বুঝতেই পারতেছেন, আমাদেরকে কিন্তু বাংলাদেশের একমাত্র সাইবার সিকিউরিটি এডটেক ফিল্ড হিসেবে আমরাই একমাত্র হচ্ছে সরকারি কোলাবোরেশনে আছে কিন্তু সাইবার সিকিউরিটি ট্রেনিং প্রোগ্রাম গুলো নিয়ে। এবং ইভেন আমাদেরকে হচ্ছে আপনার হাইটেক পার্ক থেকে সম্পূর্ণ ফ্রিতে, ফ্রি অফ কস্টে আমাদেরকে স্পেস দিচ্ছে। আমাদের হচ্ছে ইন্টারনেট সার্ভিস বলেন বা আদার্স যে কোনো সার্ভিস বলেন, একদম সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে সরকার থেকে, একটা টাকাও লাগে না, খালি যাওয়া আসার খরচটা লাগে আর কি আমার। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে অবস্থা। সো সরকার থেকেও চাচ্ছে অনেক কিছু। ইভেন এখন সরকারি ভাবে কোলাবোরেশনে থাকা দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রজেক্টে কাজ করতে সাইবার সিকিউরিটি ফিল্ডে, এখানে অনেক লোক দরকার। এই যে দেখলেন না যে বললাম যে এখানে এই কাজ হচ্ছে, সেখানে সেই কাজ হচ্ছে, অমুক হ্যাক হয়ে যাচ্ছে, তমুক ওয়েবসাইট সমস্যা হয়ে যাচ্ছে, এগুলো তো সিকিউর করার জন্য প্রচুর লোকবল দরকার, তাই না? এখন এই মানুষদের খুঁজে বের করবে কই থেকে? আমাদের মাধ্যমে কিন্তু হচ্ছে যারা দেখতে পাচ্ছে যে বেসিক্যালি খুবই ভালো লেভেলের কাজ করতেছেন, যেটা আমি বলছিলাম প্রথম দিনে যে যারা ভালো করবে তাদেরকে নিয়ে কিন্তু প্রজেক্টে আমি কাজ করবো। সেরকম ভাবে বিভিন্ন ভাবে আমাদের কাছে রিসোর্স পার্সন আসেন যে আমাদের এই মানুষ দরকার, এই ক্ষেত্রে এই আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট, এরকম পাবো থেকে। তখন হচ্ছে বেসিক্যালি আমরা যখন দেখি যে আমাদের জানাশোনায় এই লোকগুলা কাজ করতেছেন বা এরা হচ্ছে ভালো লেভেল আগা যাচ্ছেন, তাদেরকে আমরা রেফার করে দিই যেখানে যান এই প্রজেক্টে যুক্ত হয়ে যান। তখন প্রজেক্টে বললাম না, হিউজ লেভেল কিন্তু অ্যামাউন্ট থাকে তখন সেখানে। ঠিক জি আছে, ভাই। এভাবেই কিন্তু কাজগুলো হয়। তো কাজ হচ্ছে না বাংলাদেশে তা না, আস্তে আস্তে খুব ভালো লেভেল আছে। কারণ এই কারণে কিন্তু হচ্ছে এত বিশাল লেভেলে অবদান রাখার জন্যই এই যে কোনো একটা স্টার্ট আপ হিসেবে আমরা বাংলাদেশে ফার্স্ট টাইম বিগস অ্যাওয়ার্ড পাইছি। আজ পর্যন্ত কোনো স্টার্ট আপ কিন্তু সাইবার সিকিউরিটি ফিল্ডে পায় নাই, জি বাংলাদেশে ভাই। ফর দ্য ফার্স্ট টাইম আমরা পাইছি। সো এটা কিন্তু হিউজ ব্যাপার। আর কপাল দেখেন, বিক্সা অ্যাওয়ার্ডের দিনও হচ্ছে আমি বিজি ছিলাম, তাই আমি নিতে পারিনি। আমাদের যিনি হচ্ছে কো ফাউন্ডার তিনি গেছেন। তো এই হচ্ছে অবস্থা। তো মানে ব্যাপার স্যাপার হিউজ লেভেলের, হ্যাঁ। তো জি কাজ ভাই। করতে হবে প্রচুর, হ্যাঁ। মানে নিজের জীবনের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আজ পর্যন্ত, তাতে যেতে পারিনি আমি।
এই হচ্ছে অবস্থা আর কি। তো এরকম ভাবে কাজ করবেন যেন হচ্ছে সরকার থেকে ডেকে নিয়ে যায়, আসেন আসেন, ঠিক আছে, এরকম কাজ করতে হবে। জি ভাইয়া। তো নিজের সর্বোচ্চ এফোর্টটুকু দেন, দেশে থাকেন দেশের বাইরে থাকেন ডাজেন্ট ম্যাটার, বা যেখান থেকে থাকেন না কেন একটু কন্ট্রিবিউট করতে চেষ্টা করেন। আপনি যখন নিজে থেকে চেষ্টা করবেন আপনার কন্ট্রিবিউশনই দেশের জন্য কাজ করবে, দ্যাটস ইট। আমরা একটা কথা বলি কি, আমি সবসময় একটা কথা বলে থাকি যে আমি দেশের জন্য এই করবো, দেশের জন্য সেই করবো, এগুলো সব ভুয়া কথা। আপনি নিজের জন্য কিছু করেন, ওটাই দেশ পেয়ে যাবে, কারণ আপনিই দেশ, তাই না? জি রাইট। তো আজেরা এই যে মানুষ যে মোটিভেশন দেয় আমি দেশের জন্য এই করবো, এগুলো সব আজেরা খালি ডায়লগ মারছি, ভাল লাগে, কাজের কাজ কিছুই নেই এগুলো, ঠিক আছে? নিজের জন্য কিছু করেন, দেখবেন দেশ এমনি এগিয়ে যাবে, তাই না? আচ্ছা ফাইন, অনেক গল্প টল্প হলো, তো আমরা আবার ফেরত আসি। সো ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটির ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টটা মাস্ট লাগবে, এর মধ্যে HTML CSS ঢুকে যাবে। আর পাইথনটা এখানে কোথায় লাগবে? পাইথনের বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটিতে অটোমেশনের ক্ষেত্রে আমার টুলস গুলো কাজে লাগাই। এক্ষেত্রে গোল্যাংও কাজে লাগে, আবার ব্যাশও কাজে লাগে। আপনাদেরকে আমি একটা কোর্স একদম ফ্রিতে দেব, যেহেতু আপনারা শিখতেছেন এই ইএসপি থেকে জয়েন আছেন এখানে আপনাদের মধ্যে? এদের জন্য না না ইএসপি এটা ওই আপনারা ফ্রিতে শেষ হলে ওই কোর্সে অ্যাড করবেন, এরপর হচ্ছে আমরা যদি চাই একসাথে আমরা কন্টিনিউ করব, অথবা ওটাতে কন্টিনিউ করবো আর কি, ওই দিন এটা বলছিলেন। রাইট রাইট। তবে আমি ভাবতেছি একেবারে ব্যাচের সাথে শুরু করাটাই মনে বেটার হবে, এতে করে ব্যাচের সাথে শুরু করলে, নতুন ভাবে শুরু করলে একটু সময়ও পাবেন, রেগুলারলি ক্লাসগুলো করবেন। কারণ যেহেতু 8টা টেস্ট এবং 8টা টেস্টের সার্টিফিকেটও আছে, তো সেক্ষেত্রে সার্টিফিকেট এক্সাম গুলো দিলে একটা সার্টিফিকেটও পাচ্ছেন ওখান থেকে, ঠিক আছে, প্রফেশনাল সার্টিফিকেট। এবং নিজেকে বুঝতে পারবেন যে আপনি কোন লেভেলে আছেন। এখানে জি ধরেন ভাই, 4 জন আছে, 4 জন আপনারা হয়তো একই রুমে নিজের মতো করে আপনি শিখতে পারবেন। বাট যখন আপনি আরো সাথে 400 মানুষের সাথে শিখতেছেন, তখন নিজের লেভেলটা বোঝা যায় যে আমি আসলে কোন অবধি শিখতে পারছি বা আমার অবস্থাটা কোন জায়গায়। ওটাই কিন্তু মেইন মার্কেট। আরো আপনি নতুন যখন কিছু শিখতে 400 জনকে পারবো। ডিফিট দিয়ে আপনার সামনে কিছু করতে পারবেন, তখন নিজেকে বুঝতে পারবেন না আমি আসলে টপার। নিজের মাঠে তো সবাই মানে ভালো খেলে, তো বড় ওয়ার্ল্ড কাপ হচ্ছে মেইন খেলা, ঠিক আছে, যে বাংলাদেশ হাইরা চলে আসছে প্রথমে, তো এই হচ্ছে অবস্থা আর কি। তো খেলতে হবে বিশাল ম্যাচ, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, সো এখন আমরা আসি সিস্টেম সিকিউরিটির মধ্যে। সিস্টেম সিকিউরিটিতে খুবই গুরুত্বপূর্ণ যেটা টার্ম, সেটা হচ্ছে অ্যাসেম্বলি। এটা সম্পর্কে একটা মোটামুটি ভালো আইডিয়া থাকা লাগবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। পাশাপাশি পাইথন, ব্যাশ অথবা গোল্যাং এগুলো লাগে, ঠিক আছে। আপনি যাই কাজ করেন না কেন, এখন আমরা যতগুলো টার্ম নিয়ে কথা বলবো একটা একটা করে এক্সট্রা করে বের হবে, বাট মেইনলি বেসিক্যালি হচ্ছে এগুলো থাকবেই থাকবে। ল্যাঙ্গুয়েজ লাগবেই, জি, বলছি মেনলি 3টা ল্যাঙ্গুয়েজ লাগবেই ভাইয়া, মানে কি? লাগবেই লাগবে, রাইট, লাগবেই লাগবে। সো আরেকটা বিষয় হচ্ছে ডেটা সিকিউরিটি নিয়ে। ডেটা সিকিউরিটি বিষয়টা আসলে আপনার পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে অ্যালগোরিদমের উপরে। এখন অ্যালগোরিদম ভিত্তি করতেছে যে আপনি কি নিয়ে বানাচ্ছেন, ঠিক আছে। অ্যালগোরিদম জিনিসটা আসলে ভিন্ন ভিন্ন ডিপেন্ড। তবে আমরা হ্যাশ বলেন বা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাপচারিং ক্ষেত্রে আমরা বেসিক্যালি মডিফিকেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে তথ্যগুলোকে সুরক্ষিত করার জন্য আমরা যে অ্যালগোরিদম গুলো ইউজ করি সেগুলো বিভিন্ন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে হতে পারে। এখন এই ক্ষেত্রে আমরা মোস্ট প্রবাবলি ইউজ করে থাকি আসলে অনেক ক্ষেত্রে সি হ্যাশ ইউজ করা হয়, বা সি শার্প যেটাকে বলা হয় আর কি, সি শার্প। আবার অনেক ক্ষেত্রে এটাকে আপনার C++ দিয়েও আপনার ইউজ করা হয়। আবার ডেটা সিকিউরিটির ক্ষেত্রে পাইথনটা ইউজ করা হয়, পাইথন তো লিখে রাখছি। এগুলো কিন্তু কাজে লাগে। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি ভাইয়া। ভাইয়া। সো এটা কিন্তু হচ্ছে বেসিক্যালি আপনার লাগবে। তো এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি অ্যাভেলেবল। তবে এছাড়াও আপনি ডেটা সিকিউরিটির ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব বেশি আপনার লাগবে ওটা এরকম না, কারণ এতগুলো অ্যালগোরিদম, প্রতিটা অ্যালগোরিদম আপনি যদি ডেভেলপ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার এগুলো লাগছে। আমাদের অ্যালগোরিদম ডেভেলপ করার বেসিক্যালি প্রয়োজন পড়ে না। যারা হচ্ছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, বুঝতে পেরেছেন, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার কিন্তু এক জিনিস, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হচ্ছে আরেক জিনিস। যারা ইঞ্জিনিয়ার তারা হচ্ছে বেসিক্যালি ডেভেলপ করবে ওখান থেকে বিষয়গুলো কি কি মডিফাই করা যায়। আর যারা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট তারা হচ্ছে অ্যানালাইসিস করবে, জাস্ট এগুলো বিষয়গুলো ইউজ করে ইঞ্জিনিয়াররা যেগুলো বানাইছে সেগুলো ইউজ করে সেগুলো হচ্ছে বেসিক্যালি তারা কাজগুলো করবে, ঠিক আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, সো এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ব্লকচেন সিকিউরিটির ক্ষেত্রে। ব্লকচেন সিকিউরিটির ক্ষেত্রে আচ্ছা আরেকটা বিষয় আপনি এখানে অ্যাড করতে পারতাম সিস্টেম সিকিউরিটির মধ্যে। অ্যাপ্লিকেশন সিকিউরিটিতে আরেকটা আছে আপনার, শুধুমাত্র ওয়েব না, যেমন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কিন্তু হয়, রাইট।
আমি একটু এখানে অ্যান্ড্রয়েড অ্যাড করে দিই। অ্যান্ড্রয়েড অথবা হচ্ছে আপনার যেমন পিসিও আছে, পিসি এর কিন্তু অ্যাপ্লিকেশন থাকে অনেক, পিসি সফটওয়্যার যেগুলো, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যেরকম ওয়েবের ক্ষেত্রে লাগবে জাভাস্ক্রিপ্ট, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার জাভা, আবার পিসির ক্ষেত্রেও জাভার কাজ আছে, তবে আপনার এখানে আর বেশ কিছু ডিপেন্ড থাকে। আমরা আজকালকার যুগে ফ্লাটারও শিখি, ফ্লাটারটাও লাগতে পারে, তবে এগুলো হচ্ছে ডিপেন্ড করবে যদি খুবই বড় লেভেলের ডেভেলপার হন সেক্ষেত্রে। তবে নর্মালি আমাদের যদি অ্যান্ড্রয়েড পেন টেস্টিং নিয়ে কাজ করেন বা অ্যান্ড্রয়েড সিকিউরিটি নিয়ে কাজ করেন, যেমন আপনার অ্যান্ড্রয়েড কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনার জাভা সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। আর যদি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট নিয়ে আইডিয়া থাকা লাগবে। বিষয়টা বোঝা গেছে? জাভা আর জাভাস্ক্রিপ্ট দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি ব্লক চেনের মধ্যে। ব্লক চেনে বেসিক্যালি যেটা লাগে সেটা হচ্ছে সলিডিটি। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব থ্রি বেস। সলিডিটি লাগে, পাইথন লাগে, জাভাস্ক্রিপ্ট লাগে, এই তিনটাই লাগে। জাভাস্ক্রিপ্টও দেওয়া লাগবে এখানে, জেএস। আবার পাইথন যেটার কথা বললাম এটা লাগবে, মাস্ট লাগবে। সব ক্ষেত্রে দেখেন পাইথন কিন্তু কানেক্টেড, তাই না? জি ভাইয়া। আপনি যাই শিখে করেন না কেন, পাইথন এই কারণে বলছে যে আসলে মানে আমাদের সাইবার সিকিউরিটি ফিল্ডে এতগুলো মানে আমরা টুলস ইউজ করি, 90% সব হচ্ছে আপনার পাইথন দিয়ে সাজানো, ঠিক আছে? জি তো ভাইয়া। আপনার পাইথন জেনারেল জি ভাইয়া। মানে জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবেই, ঠিক আছে? আপনি যাই কাজ করেন না কেন পাইথনটা লাগবে ওখানে, বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসলে আমরা ক্লাউড সিকিউরিটির ক্ষেত্রে এখানে জেএস লাগবে, তবে জেএস এর বেশ কিছু বিষয় আছে। এখানে জাভাস্ক্রিপ্ট তো আছেই, মানে জাভাস্ক্রিপ্ট না জেএস, আরো বেশ কিছু বিষয় জেএস এর বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন নোড জেএস, এটা খুবই বেশি ইউজ করা হয়। তারপর আপনার ধরেন ডট নেট ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়, এগুলো কিন্তু ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এই বিষয়গুলো সব মোটামুটি হলো আপনার আইডিয়া থাকে। যেমন সি প্রোগ্রামিং, এটাও আপনার জানা থাকা লাগে ক্লাউড সিকিউরিটির ক্ষেত্রে, এটা আপনার লাগবে এগুলো। হ্যাঁ, মানে ক্লাউড সিকিউরিটি নিয়ে বাংলাদেশে এখনো পর্যন্ত খুব একটা মানে প্রচলন না চললেও ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এগুলো নিয়ে হিউজ লেভেলের বাউন্ডারি পাওয়া যায়। ব্লক চেইন সিকিউরিটি নিয়ে হিউজ লেভেলের বাউন্ডারি পাওয়া যায়। আমরা শুনি না যে এআই মানুষের চাকরি খাই দেবে কিনা, কথাটা শুনছেন না? জি ভাইয়া। জি ভাইয়া। এটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। অথচ এআই যেমন ধরেন ওপেন এআই এর হচ্ছে কোম্পানি, যেটা কোম্পানি এটার প্রোডাক্টটা কি, চ্যাট জিপিটি, তাই না? চ্যাট জিপিটি আসার পর থেকে তো মানুষ এই কথাগুলো বলছে যে চাকরি খাই দেবে কিনা। তো জি চ্যাট ভাইয়া। জিপিটি নিজে হচ্ছে, যেটা ওপেন আই কোম্পানি, তারা নিজেরা হচ্ছে বাগ বাউন্টি প্রোগ্রাম লঞ্চ করছে, মানে আমাদেরকে হ্যাক করে কি কি বাগস আছে তোমরা খুঁজে বের করো, সেটাতে আমরা তোমাদেরকে বাউন্টি দেব, ঠিক আছে? এই বাগ বাউন্টি প্রোগ্রামের জন্য আপনাকে কয়েক লাখ টাকা দেবে এক একটা বাগের জন্য। আমি রিসেন্টলি গত 3 মাস আগে একজনকে পাইছিলাম পাকিস্তানে, সে এক সপ্তাহে 3টা বাগ পাইছে এবং প্রতিটা বাগ 1 কোটি টাকা করে, মানে $1 লাখ। ক্যান ইউ ইমাজিন? এক সপ্তাহে সে 3 কোটি টাকার মালিক, এক সপ্তাহে। আপনার 3 কোটি? হ্যাঁ, এক সপ্তাহে 3 কোটি টাকার মালিক সে মানে ক্যান ইউ ইমাজিন বিষয়গুলো কতটা মানে জটিল ব্যাপার স্যাপার। ওই ব্যাপারটা কি 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 করে বসছে ওই জানে, কিন্তু এরকম লাখ সবার হয় না, ঠিক আছে? তো এরকম লাখ সবার হয় না, এই বিষয়গুলো আর কি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওয়েব এর সাথে আরেকটা বিষয় অ্যাড করা দরকার ছিল, সেটা হচ্ছে পিএইচপি। পিএইচপি ডেটাবেজের ক্ষেত্রে কি ওয়েব সার্ভার নিয়ে কাজ করতে গেলে লাগে, আবার এসকিউএলটাও বলতে পারেন লাগে, এটাও অ্যাড করে দিই, এটা যেহেতু আপনাদের কাছে থাকবে। সো এটা তো দেখলে হবে নাকি, এটা একটু নোট করে নেন আপনারা। হ্যাঁ, আমি যেগুলো দেখাচ্ছি ক্লাসে একটু চাইলে ছবি তুলে রাখতে পারেন, জি ভাইয়া, বুঝি নাই। স্ক্রিনশট নিচ্ছি ভাই আগেই। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর কি, যদি মানে চান যে এগুলো নোট করে রাখতে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আসে নেটওয়ার্ক সিকিউরিটি। নেটওয়ার্ক সিকিউরিটি বেসিক্যালি ওই ধরনের টুলস গুলো নিয়ে কাজ করে যেগুলো আমরা এই যে মাত্র বললাম। এখন বেশ কিছু টুলস যেগুলো হচ্ছে জাভা নিয়ে কাজ করা হয়, আবার হচ্ছে ধরেন আপনি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এই জাভা পরে পাইথন এগুলো ইউজ করা হয়। পাইথন তো বলছি যেহেতু সেটা অ্যাড না করি, এই বিষয়গুলো আর কি টুলস সেট আপের ক্ষেত্রে, টুলস ক্রিয়েটের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, এগুলো এক্সট্রা দরকার নাই। এখন আসে অটোমেশনের ক্ষেত্রে। অটোমেশনে আমার কথাই শোনা যাচ্ছে? জি ভাইয়া। আপনারা কিছু বলবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অটোমেশন বেসিক্যালি আমরা 3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব বেশি দেখা যায়, যে কোনো একটা সম্পর্কে বেস্ট লেভেলের আইডিয়া থাকাটা গুরুত্বপূর্ণ।
সমস্যা নাই। তো আমরা দিব হচ্ছে পাইথন, গোলেং এবং একটা হচ্ছে রাস্ট। রাস্ট সম্পর্কে শুনছেন কেউ আগে? রাস্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। Just, আপনার ইয়াতে দেখছিলাম ভাই, এক্সট্রা মিশন কোথাও যেন দেখছিলাম এই আচ্ছা নাম। আচ্ছা। তো রাস্ট, হ্যাঁ আমি একটা পোস্টও করছিলাম যে যদি এখন কেউ মানে চায় যে সাইবার সিকিউরিটি ফিল্ডে প্রোগ্রামিং শিখতে একেবারে বিগিনার লেভেলে, আমি সাজেস্ট করবো একেবারে রাস্ট শেখার জন্য। কারণ ইন ফিউচার 2025 সাল নাগাদ প্রতিটা অটোমেশন টুল রাস্টে কনভার্ট করে ফেলবে, মাস্ট। কারণ এতটা রাস্ট ফাস্ট বলতে কি অটোমেট বোঝানো করে। হচ্ছে ভাইয়া? এটা কি জি জি, রাস্ট বলতে এটা কি কি বোঝানো হচ্ছে? রাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরকম রাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা বেসিক্যালি আপনার মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা সিকিউরিটির ক্ষেত্রে এই বিষয়গুলো অটোমেশনের জন্য কাজে লাগে। অটোমেশন আসলে কেন লাগবে? ধরেন আপনি হচ্ছে কোন একটা ওয়েবসাইটে ভালনারেবিলিটি চেক করবেন, হ্যাঁ? তো ভালনারেবিলিটি চেক করার ক্ষেত্রে এখন আপনি যখন একবার কোন একটা আপনি কমান্ড দিলেন, সেক্ষেত্রে সেটা একবার চেক করলো। বাট যখন অটোমেশন করবেন, ধরেন একসাথে আপনি 1000 বার চেক করবেন বা 1,00,000 বার চেক করবেন, এটা কি ম্যানুয়ালি পসিবল একটা মানুষের পক্ষে এই বসে না বসে ভাই, টাইপ করে বসে? তো এটা করবো কি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি একটা স্ক্রিপ্ট আকারে দিয়ে দেব, সুন্দর করে একটা স্ক্রিপ্ট করবে কি সেখান থেকে অটোমেটিক্যালি পুরো প্রতিটা বিষয় বট আকারে, যেটাকে বলি না যে বট কানেক্ট করে গেছে, ওই এই বট আকারে প্রতিটা বিষয় সে চেক করবে এবং সেই ভালনারেবিলিটি গুলো খুঁজে 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 বের করে দিবে। তো আপনার 1,00,000 ডেটা বা 1,00,00,000 ডেটা ইজিলি কিন্তু আপনি এট এ টাইমে খুব কম সময়ের মধ্যে আপনি হচ্ছে অটোমেশন টুলের মাধ্যমে আপনি ভালনারেবিলিটি গুলো অ্যানালাইসিস করতে পারতেছেন। বিষয়টা বোঝা গেছে? এই কারণে আমরা অটোমেশনটাকে জি কাজে ভাইয়া, লাগাচ্ছি। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে ক্যাটাগরি কথা বললাম যে আমাদের এই বিষয়গুলো লাগে। ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে এতটুকু, এবং হচ্ছে একটু বড় করে দেয় আপনাদের বোঝার সুবিধার্থে। এবং জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন, ব্যাশ বা গোল্যাং লাগবে। আর ইথিক্যাল হ্যাকিং এর আদার্স যে টেকনিক গুলো আছে প্রতিটার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। যেমন অ্যান্ড্রয়েড সিকিউরিটি নিয়ে করতে গেলে জাভা আইডিয়া থাকা লাগবে, পিসিতে জাভা, ফ্লাটার এগুলো লাগবে। ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পিএইচপি, এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে এসকিউএল লাগে। পিএইচপি লাগে কারণ হচ্ছে পিএইচপি ডেটাবেস গুলো পিএইচপি কানেক্টেড থাকে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট এগুলো লাগে। অনেকে ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে করে কি যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এডিটর ইউজ করতে, যেমন ওয়ার্ডপ্রেস, তাই না? ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে বেসিক্যালি আপনার ওয়ার্ডপ্রেস সিকিউরিটির জন্য আলাদা টুলস আছে, ওগুলোর আপনার প্র্যাকটিস দিলে হবে। ওগুলো নিয়ে সামনে আমরা ইনশাল্লাহ কথা বলবো, সমস্যা নেই। আবার সিস্টেম সিকিউরিটির ক্ষেত্রে অ্যাসেম্বলি সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। ডেটা সিকিউরিটির ক্ষেত্রে C# এবং C++ এগুলো সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। ব্লকচেইন সিকিউরিটির ক্ষেত্রে সলিডিটি, জাভাস্ক্রিপ্ট, যদি আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, আমি সাজেস্ট করব যে আপনারা যারা এখানে আছেন আপনার জন্য সবচেয়ে ইজি হবে ওয়েব সিকিউরিটি নিয়ে কাজ করা। কারণ আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি এটা নিয়ে কন্টেস্ট করতে পারেন, অথবা আপনি চাইলে অ্যান্ড্রয়েড সিকিউরিটি নিয়ে কাজ করতে পারেন যদি আপনি জাভাটা ভালোভাবে আর কি ক্যাপচার করতে পারেন, ঠিক আছে? এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনাদের উপরে। কারণ আপনাদেরকে হচ্ছে একটা পর্যায়ে নিয়ে তারপর হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা আসলে কোন ফিল্ডে যেতে যাচ্ছেন। কারণ আমি আপনাদেরকে সেভাবে গুছিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাকিং এর বিভিন্ন সাইট, মানে বিভিন্ন ধরনের ইয়ে আর কি। রাইট। আমার যেরকম স্পেশালিটি হচ্ছে বেসিক্যালি আমি ওয়েব সিকিউরিটি নিয়ে আমি মোটামুটি ভালো, আমি সিস্টেম সিকিউরিটি নিয়ে ভালো, আমি ডেটা সিকিউরিটি নিয়ে মোটামুটি ভালো, ব্লকচেইন সিকিউরিটি নিয়ে আমি ভালো, নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে ভালো। ক্লাউড নিয়ে আমার কাজ করা হয় না খুব একটা, তবে খুব শখ আছে, ইনশাল্লাহ আমি শুরু করবো খুব শীঘ্রই। বাংলাদেশ এটা নিয়ে খুব একটা কাজ হয় না দেখে আমার আসলে আলসেমি হয়ে গেছে যে না, যেহেতু কি করবো। তাহলে ভাই প্রথমে আপনি আমাদেরকে এই ওয়েব সিকিউরিটি শিখাবেন নাকি এই এদিকে হ্যাকিং এর মধ্যে? হ্যাঁ, আপনাদেরকে হচ্ছে ওয়েব সিকিউরিটি, সিস্টেম সিকিউরিটি এই বিষয়গুলো আমি আর কি আপনাদেরকে ইনশাল্লাহ ধরায় দেবো। শিখাবেন জি, এদিকে হ্যাকিং এর মধ্যে এই দুইটা পার্ট আমাদেরকে শিখাবেন না? রাইট রাইট। ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে এই দুইটা পার্ট আপনাদেরকে আমি ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? আর আর এগুলো অটোমেশনের বিষয়গুলো থাকবে। পাইথন, ব্যাশ আর গোলাংটা কি আপনি আমাদেরকে ইয়া করবেন, শিখাবেন? এই তিনটা তো আপনাদের হচ্ছে পাইথন, ব্যাশ, জাভাস্ক্রিপ্ট এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, রিসোর্স সহ দিয়ে দেবো, ক্লাস আপনারা শিখতে হবে। আর গোলাং এর ব্যাপারটাও যদি আপনারা চান সেক্ষেত্রে রিসোর্স ওগুলো দেওয়া হবে। তবে প্রফেশনাল কোর্সে গোলাং এর বেশ কিছু কাজ আছে, ওগুলো আপনারা মোটামুটি আইডিয়া রাখলে হয়ে যাবে আর কি। খুবই অ্যাডভান্স লেভেলের নলেজ মোটামুটি সেটআপ করতে পারি না। এই তিনটা ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে হবে, পিসি সেটআপ করতে হবে, কি ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে লার্ন করবো সেটা তো এখনো মাথায় ধরে না। সমস্যা নাই, ওগুলো হচ্ছে আপনারা কিভাবে কি করবেন ইনশাল্লাহ আমি এগুলো দেখাই দেবো না, নাকি এমনিতেই আপনি আমাদেরকে একটা ভিডিও দিয়ে দিবেন, এই ভিডিও দেখে দেখে শিখতে হবে
নাকি? রাইট রাইট, ওভাবে দিব। তারপর হচ্ছে আপনি বেসিক্যালি কোনো প্রবলেম ফেস করলে আমাকে জিজ্ঞেস করবেন। আপনারা যারা প্রবলেম ফেস করতেছেন সেগুলো একসাথে নিজেদের মধ্যে আগে বোঝার চেষ্টা করবেন যে বুঝতে পারছেন কিনা। তারপর সমস্যা হলে আমি তাড়াতাড়ি। আচ্ছা, এক্সট্রা কোনো বই কিনা যায় পাইথন বা ব্যাশ গোল্যাং শেখার জন্য? বই ভালো বই। কিনতে পারেন, তবে বেসিক্যালি অনলাইন ইবুক প্রচুর আছে। হ্যাঁ, যদি আপনি ইবুক থেকে প্রবলেম হয় সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ওই ইবুকটার আপনি চাইলে অফলাইন কপি নিজে বানিয়ে নিতে পারেন প্রিন্ট করে, অথবা অ্যামাজন থেকে চাইলে আপনি অর্ডার করতে পারেন। অনেক সোর্স আছে, ঠিক আছে। তো অনলাইনে এগুলো রিসোর্স পাওয়া যাবে, আমি দিয়ে দিব না রিসোর্স গুলো, ইনশাল্লাহ সেখান থেকে একটু দেখে নিলে হবে আর কি। আচ্ছা ভাই, এই 2 মাসে কি এই 2-3টা ল্যাঙ্গুয়েজ মানে শিখা পসিবল? এখানে 3টা ল্যাঙ্গুয়েজের কথা দেওয়া আছে, পাইথন, ব্যাশ, গোল্যাং, এরপরে আবার জাভা স্ক্রিপ্ট এর কথা বলছিলেন। এই 4টা ল্যাঙ্গুয়েজ 2 মাসে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্যাপচার করাটা খুবই টাফ হয়ে যাবে, তবে শুরুটা করা যাবে ইনশাল্লাহ। কারণ আপনারা তো এখন মোটামুটি শুরুর পর্যায়ে আছেন, তো জি। সময় লাগুক, তারপরে চেষ্টা করেন। আর আমি তো মোটামুটি আমি বললামই যে আপনাদেরকে দিয়ে দেবো এই বিষয়গুলো, আপনারা চাইলে প্র্যাকটিস করবেন, তারপর বাকিটা ইনশাল্লাহ আবার যদি শুরু হয় এই তখন 2 মাস আবার ভাই just আমরা ফার্স্ট ফর্মটা শিখবো আর কি, যে ধরুন কিভাবে কাজ করতে হয় সেটা মানে হাঁটা শুরু করতে কিভাবে সেটাই শিখবো নাকি? রাইট। ওই যে বললাম কিছুক্ষণ আগে যে গেম খেলার ক্ষেত্রে আগে হচ্ছে আমরা গেমার হব, তারপরে হচ্ছে আমরা ডেভেলপার হবো, গেম ডেভেলপ করলাম। তো এরকমই যে আমরা হচ্ছে আগে টুলস এর ব্যাপারগুলো দেখবো, তারপর যখন একদম অ্যাডভান্স লেভেলে যদি আপনারা সেভাবে পৌঁছায় যান তখন আমরা ইনশাল্লাহ টুকটাক শুরু করে দেবো যে প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে কাজগুলো করা যায়। প্রয়োজনের উপর ভিত্তি করবে যে আপনি আসলে কোন জিনিসটা শিখবেন বা আসলে কোনটা আপনার লাগবে। তখন এভাবে, কারণ দেখা যাচ্ছে যে এখন যদি আমি আপনার উপর একদম গদবাধা ছেড়ে দিই, দেখা যাচ্ছে যে আমরা এরকম পড়াশোনা করে আসছি না, যে আমার আসলে এই যে আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি কম্পিউটার নিয়ে, আমি এখনো বুঝে পাই না যে আমার বায়োলজি আর কেমিস্ট্রি জীবনে পড়ে কি লাভ হয়েছে। ঠিক আছে, কারণ এগুলো আমার কোনো কাজে লাগে নাই, না এখন লাগতেছে না আমার ইঞ্জিনিয়ারিং লাইফে লাগছে। বাট এরকম আর কি, তো যেটা লাগবে না সেটা আপাতত আমরা স্কিপ রাখবো, কাজের সুবাদে যখন লাগবে তখন ইনশাল্লাহ এটা অটোমেটিক্যালি শিখে যাবেন, ঠিক আছে। কারণ বেশি প্রেশার নিয়ে লাভ নাই, প্রেশার বেশি নিলে পরে মানে মাথায় খালি উল্টাপাল্টা জিনিস ঢুকে, যে এটা করতে হবে ওইটা করতে হবে, পরে প্যাস লাগে, পরে কোনো কিছুই করা হয় না। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আগালি বেটা ইনশাল্লাহ। জি ভাইয়া। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের প্রোগ্রামিং নিয়ে। এখন আমরা আসি ইথিক্যাল হ্যাকিং এর কনসেপ্ট গুলো নিয়ে, ঠিক আছে। এটা তো মনে হয় আপনাদের আজকে লাস্ট টপিক ইনশাল্লাহ, এই ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং, ঠিক আছে। ওকে, সো যেটা নিয়ে হচ্ছে আমাদের এই লার্নিং পাথ ইথিক্যাল হ্যাকিং, সেটা নিয়ে একটু কথা বলা যাক। ইথিক্যাল হ্যাকিং জিনিসটা আসলে কি? আমরা একটা বিষয় খুব বেশি কোশ্চেন করি যে ভাই সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, তারপর হচ্ছে আবার অনেক সময় শুনি যে ব্ল্যাক হ্যাট হ্যাকিং, হোয়াইট হ্যাট হ্যাকিং, এগুলো আসলে জিনিসটা কি, তাই না? এগুলো একটা কনসেপ্ট ক্লিয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। সো দেখেন, সাইবার সিকিউরিটি মানে হচ্ছে সাইবার ওয়ার্ল্ড এর সিকিউরিটি নিয়ে, এটা হতে পারে যে কোনো সিকিউরিটি। এই যে যেটা একটু আগে কথাগুলো বললাম, এগুলো প্রতিটাই কিন্তু হচ্ছে সাইবার ওয়ার্ল্ড এর একটা টার্ম, রাইট? অ্যান্ড্রয়েড সিকিউরিটি, পিসি নিয়ে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে ওই সিকিউরিটি, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, সিস্টেম সিকিউরিটি, ডেটা সিকিউরিটি, প্রতিটা কিন্তু একটা টার্ম না, জি ভাইয়া। ভিন্ন ভিন্ন একটা সেক্টর। যেমন এই যে ইদানিং হচ্ছে আপনার রোবোটিক্স নিয়ে কাজ করতেছে, রোবোটিক্স এরও কিন্তু আপনার সিকিউরিটি সিস্টেম আছে, সেটা কিসের মধ্যে পড়বে? সিস্টেম সিকিউরিটির মধ্যে পড়বে, রাইট? আবার ধরেন এই যে আমরা ক্লাউড বেসড এর কথাগুলো বললাম, যে বিভিন্ন ড্রাইভ নিয়ে আমরা কাজ করি, গুগল ড্রাইভ আপনি কিছু রাখছেন, গুগল ড্রাইভ আপনার অ্যাকাউন্ট অন্যকে হ্যাক করে আর জিনিস আপলোড করে দিল, আপনার অ্যাকাউন্ট গুলো হ্যাক করে ট্রাই করলো, এগুলো কিন্তু হচ্ছে আপনার ক্লাউড সিকিউরিটির মধ্যে পড়বে। নেটওয়ার্ক ইউজ করতেছেন, আপনি ওয়াইফাই ইউজ করতেছেন, আপনার আরেকজন ওয়াইফাই ইউজ করে হ্যাক করে কাজ করে, অথবা হচ্ছে আপনি ধরেন হচ্ছে সাপোজ রিফাত ভাই হচ্ছে ওয়াইফাই ইউজ করে কারোর সাথে চ্যাটিং করতেছে বা কোনো একটা জিনিস কাজ করতেছেন, ওদিক থেকে করলো কি সায়েম ভাই উনি কি কাজ করতেছে সেটা একই নেটওয়ার্কে যেহেতু আছে, উনি আবার অ্যানালাইসিস করে দেখে ফেললো। সো এই প্রতিটা বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, রাইট? সো সিকিউরিটির ক্ষেত্রে প্রতিটা জিনিস এক একটা টার্ম, অর্থাৎ সাইবার সিকিউরিটি একটা ভাস্ট এরিয়া নিয়ে আছে, যেখানে প্রত্যেকটা টার্ম এবং প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ভাবে তবে একে অপরের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। বিষয়টা বোঝা গেছে? হ্যালো, জি ভাই। এখন আসলে আমরা মেইন টপিক, ইথিক্যাল হ্যাকিং আসলে জিনিসটা কি তাহলে? যে ভাই সাইবার সিকিউরিটি না হয় একটা ফিল্ড হইলো, বিভিন্ন ডোমেইন নিয়ে আমরা জানলাম, যেমন অ্যান্ড্রয়েড সিকিউরিটি একটা ডোমেইন,
ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি একটা ডোমেইন, সিস্টেম সিকিউরিটি একটা ডোমেইন, এতগুলো ডোমেইনের মধ্যে যখন কোনো পার্টিকুলার বিষয় নিয়ে আপনি ভালোভাবে কাজ করবেন, মানে হচ্ছে আপনি এগুলোর টেকনিক জানেন, কিন্তু আপনি চাচ্ছেন সেটাকে মানে হালাল উপায়ে কাজ করতে, অ্যাকচুয়ালি যে সংক্ষেপে বলতে গেলে যে ভালো উপায়ে কাজ করতে, সেটাকে বলা হচ্ছে ইথিক্যাল হ্যাক। মানে ইথিক্যাল মানে হচ্ছে আপনার মোটামুটি একটা নৈতিক জ্ঞান আছে যে কি করা উচিত বা কি করা উচিত না, এটা করলে কি হবে বা এটা করলে না করলে কি করা হতে পারে, এই বিষয়গুলো আপনার মোটামুটি আইডিয়া আছে। এটা হচ্ছে বেসিক্যালি ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে পড়তেছে, ঠিক আছে? আপনার ধরেন এই নলেজটুকু আছে, আপনি ইথিক্যালি মোটামুটি বুঝছেন, কিন্তু মাঝে মাঝে চুলকায় যে ও আমার সাথে এরকম করলো, ওরা তো মানে একটু পারিশ করে দে। কুচকুচু লাগতেছে যে ওই কাজটা ঠিক করলো, আমি ওর সাথে তো ভালো ব্যবহার করি, আমার সাথে এই কাজটা করলো না, রাতে ঘুমানোর আগে মনে হলো থাম, শেষ। ঠিক আছে? এই যে সারা জীবন আপনি ইথিক্যালি কাজ করলেন, হঠাৎ করে মাঝে মাঝে চুলকায় মনের মধ্যে যে আচ্ছা এই কাজটা আমি করে দেখি তো, ওইটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে পড়বে, বাট পুরোপুরি কিন্তু ব্ল্যাক না, রাইট? আমি ভালো মানুষ, কিন্তু মনে হয় হালকা খারাপ হওয়ার ইচ্ছা আছে, মাঝে মাঝে ওটাকে করি আমি। ওটাকে ওটাকে বলা হচ্ছে গ্রে হেড হ্যাকিং, ঠিক আছে? ইথিক্যাল হ্যাকিং, সো ওটা হচ্ছে গ্রে হেড হ্যাকিং। সো গ্রে হেড হ্যাকিং আলাদা একটা পার্ট, বুঝতে পারতেছেন যে ইথিক্যাল এর মধ্যে মাঝে মাঝে চুলকাইলে এরকম গ্রে হেড হ্যাকার হয়ে যায়। যেমন বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে গ্রে হেড হ্যাকার কমিউনিটি, ঠিক আছে? এটা কিন্তু ইথিক্যাল হ্যাকার কমিউনিটি না। সো আরেকটা যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকিং। এদের কোনো মানে মায়া দয়া নাই, এরা হচ্ছে এরা উড়া তার ধুরা মতো হ্যাক ট্যাক করে, হ্যাঁ হ্যাঁ, এরা যাকে মাঝে মন মাঝে চায় মন চায়, হ্যাঁ হ্যাঁ রাইট, এরা হ্যাঁ। মাঝে মাঝে মন চায় বাংলাদেশ ব্যাংকে একটু টুকি মারা দেখবে, ব্যাস নাই হয়ে গেছে $1,000 বিলিয়ন। এদের মাঝে মাঝে ধরেন মন চাইলো যে বাংলাদেশ এনআইডি কার্ডের যে সার্ভার আছে, এনআইডি সার্ভার, সে টুকি মারা দেখবে, ব্যাস নাই হয়ে গেল, 5 কোটি মানুষের নাই। ঠিক আছে? মাঝে মাঝে মনে হয় আমার কোশ্চেন লাগবে, সেটা ঢুকে কোশ্চেনটা নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ। তো ধরেন মাঝে মাঝে আমাদের ভার্সিটি বা কলেজের ওয়েবসাইটে কি কোশ্চেন দিচ্ছে একটু দেখি, দেখা যায় কিনা, ব্যাস বা রেজাল্ট দিচ্ছে চেঞ্জ করার চেষ্টা করি। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাকিং এর কাজ। ওকে, মানে এগুলোতে না যাওয়াটাই বেটার। আমরা আমাদের নলেজটাকে ইথিক্যালি রাখবো, যতটা ইথিক্স থাকবে তত দেখবেন সম্মানের সাথে বাঁচতে পারবেন। ব্ল্যাক হ্যাকিং করে মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থাকে যে করলাম, কোন সময় ধরা খায় আবার, কারণ আমার তো নিশ্চয়ই বড় কেউ দেখতে পারে যে আমার ধরা খাবে। ঠিক আছে? সো ইথিক্যাল হ্যাকিং, ব্ল্যাক হ্যাট হ্যাকিং এবং গ্রে হ্যাট হ্যাকিং। আরেকটা হ্যাকিং এর টার্ম আছে যেটাকে বলা হচ্ছে পার্পল। এটা বেসিক্যালি হচ্ছে আপনার টিমিং এর মধ্যে পড়ে। হ্যাকিং বিষয়টা একটা ফ্যাক্ট গেল, মানে হ্যাকিং এর ক্ষেত্রে 3টা টার্ম। এখন আমরা আসবো টিমিং এর ক্ষেত্রে। টিমিং জিনিসটা আসলে কি? এগুলোকে আরেকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, ঠিক আছে? এগুলোকে টিমিং বলে। কি টিমিং? এই যে আমি অ্যাটাক গুলো দিচ্ছি, হ্যাঁ, ধরেন আমার এখন ইচ্ছা হলো কি বাইট ক্যাপসুল ওয়েবসাইটে আমি অ্যাটাক করবো, ঠিক আছে? ইথিক্যাল হোক বা আনইথিক্যাল হোক, বাট আমি চাচ্ছি ইথিক্যালি প্র্যাকটিস করতে। ইথিক্যাল হ্যাকিং এর মধ্যেই টিমিং গুলা পড়বে, আনইথিক্যাল এর মধ্যে কোনো টিমিং হয় না। সো আমি ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে আমি হচ্ছে অ্যাটাক করে করে দেখবো যে বাইট ক্যাপসুলে কি কি ভালনারেবিলিটি আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি অ্যাটাক করে করে দেখতেছি বাইট ক্যাপসুলে কি কি ভালনারেবিলিটি আছে। এটাকে বলা হয় হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি কিংবা রেড টিমিং। ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে আরো বেশ কিছু টার্ম কি বললাম, বেশি ছোট হয়ে গেছে আমার কাছে। অফেন্সিভ সিকিউরিটি, হ্যাঁ, বা হচ্ছে কি রেড টিমিং, ঠিক আছে? এটা খুবই ইন্টারেস্টিং একটা টার্ম, যে রেড টিমিং নিয়ে আপনারা কেউ শুনছেন কিনা জানি না। কাজ করে যে ওই ওয়েবসাইট গুলা যে এগুলা এটা জি জি, টিম ওয়াইজ কাজ করে যে বিভিন্ন সাইট হ্যাক করা হয়, অথবা আমরা দেখি যে এই এই না, হ্যাক করতেছে এগুলো এটা টিমিং এর ক্ষেত্রে টিম ওয়াইজও হতে পারে, অথবা আপনি চাইলে একাও করতে পারেন। তবে বেসিক্যালি রেড টিমিংটা টিমিং এর ক্ষেত্রে বলতে পারেন, কারণ একসাথে একাধিক মানুষ যখন যুক্ত হয়ে ইথিক্যালি কোনো একটা কাজ করে, সেক্ষেত্রে টিমিং এর মধ্যে পড়ে। তবে এটা কিছু ক্যাটাগরি আছে, যেমন অফেন্সিভ সিকিউরিটি হচ্ছে কি, যে আপনি হচ্ছে অ্যাটাক করে করে করতেছেন, এটা আপনি সিঙ্গেলও করতে পারেন। তবে টিম আকারে করলে হয় কি, কাজটা খুব দ্রুত হয় এবং বিভিন্ন জন বিভিন্ন পোর্শন নিয়ে করতে পারে। ঠিক আছে? যেমন আপনারা 4 জন আছেন, 4 জন ধরেন একটা এখন বাইট ক্যাপসুল ওয়েবসাইটে অ্যাটাক দিচ্ছেন, কেউ এসকিউএল ইনজেকশন, কেউ ক্রস স্ক্রিপ্টিং,
কেউ আপনার SSRF, এরকম বিভিন্ন ধরনের অ্যাটাক আপনারা করতেছেন। সো একজন কিন্তু ভিন্ন ভিন্ন ক্যাটাগরি করতেছেন, ঠিক আছে? এটা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি নিয়ে আপনারা কাজ করতেছেন। বিষয়টা বোঝা গেছে? এই কাজটাকে বলা হচ্ছে জি রেড ভাইয়া। টিমিং। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার ভাই। এখন অফেন্সিভ গেল, ডিফেন্সিভে আসবো না? এটাকে বলা হচ্ছে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি। এটাকে বলা হচ্ছে ব্লু টিমিং। ব্লু টিমিং এর কাজটা আসলে কি? এই যে অ্যাটাক দিতেছেন, আর একটা ইথিক্যাল হ্যাকিং এর ক্যাটাগরি আছে যারা হচ্ছে ভিতর থেকে টেস্ট করে করে দেখে, যেমন আমি, ঠিক আছে? আমরা যারা হচ্ছে প্যান্টেস্টার, আমাদেরকে প্যান্টেস্টার বলা হয়। আমরা কেন প্যান্টেস্টার? কারণ আমাদেরকে হচ্ছে বেসিক্যালি কোন একটা সিস্টেম দিয়ে দেওয়া হয়, যা আপনারা টেস্ট করে দেখেন এখানে কি কি ধরনের ভালনারেবিলিটি আছে, যেন হ্যাকাররা হ্যাক করার আগে আপনি এটাকে সিকিউর করার জন্য আমাদের ডেভেলপারকে বিষয়গুলো জানায় দেন। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে আমি ভিতর থেকে আমাকে এই টার্মটা দেওয়া হয়েছে যে আপনি কাজ, যেমন ফ্রিল্যান্সিং করে না মানুষ, এটা কেন করে? কারণ হচ্ছে এটা ডিফেন্সিভ সিকিউরিটির মধ্যে পড়ে। যে আপনার কোনো একটা ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন এটা সিকিউর করতে, কি কি ধরনের ভালনারেবিলিটি আছে আপনার কাছে, এটা আসলো একজন লোক, আপনার ক্লায়েন্ট, এখন আপনি সেটা টেস্ট করে করে তাকে বলে দিলেন যে এই বিষয়গুলো আপনার আছে, ডেভেলপারকে বলেন এগুলো ফিক্স করতে, ব্যাস হয়ে গেল। এটাকে বলা হচ্ছে অফ ডিফেন্সিভ সিকিউরিটি বা ব্লু টিমিং। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা বিষয় আছে যেটা রেড টিমিং এবং ব্লু টিমিং দুইটার মানে সংমিশ্রণ, মানে আপনি অফেন্সিভও কাজ করতেছেন আবার ডিফেন্সিভও কাজ করতেছেন। এটাকে বলা হচ্ছে পার্পল টিমিং। একসাথে বলতে গেলে কম্বো, মানে অফেন্সিভ ডিফেন্সিভ কম্বো, ঠিক আছে? অফেন্সিভ ডিফেন্সিভ যখন কম্বো হয় সেটাকে বলা হচ্ছে পার্পল টিমিং। আজকাল তো একটা গান বেরিয়েছে, ওয়াও ওয়াও ওয়াও, পার্পল কালার, ওয়াও। তাই না? পার্পল কালার, ও মাই গড। হ্যাঁ, ও মাই গড, হ্যাঁ, পার্পল পার্পল। আচ্ছা ঠিক আছে, সো পার্পল টিমিং হচ্ছে এরকম একটা টিমিং যেটা হচ্ছে বেসিক্যালি রেড টিমিং এবং ব্লু টিমিং দুটো নিয়ে কাজ করে সে। বেসিক্যালি তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে। ধরেন অফেন্সিভ অ্যাটাকও করলাম, আবার সিকিউরিটির ক্ষেত্রে টেস্ট করার জন্য আমি ভিতর থেকেও দেখলাম। মানে এটা হয়েছে কি, ধরুন বাইট ক্যাসেল ওয়েবসাইটে আপনাকে দেওয়া হয়েছে, চারজনের মধ্যে দুইজন করতেছেন কি অফেন্সিভ, বাইরে থেকে অ্যাটাক করে করে দেখতেছেন যে কতটুকু ভালনারেবল আছে বা অ্যাটাক দিলে কতটুকু সইতে পারে, আবার ভিতর থেকে টেস্ট করে দেখতেছেন যে অ্যাটাক দেওয়ার পরে আসলে কি হইতে পারে, ঠিক আছে? এগুলো টেস্ট করে দেখতেছেন। তো একসাথে দুইটা কাজ করতেছেন না আপনারা? জিনিসটা এখন মানে এটা রুমের হচ্ছে ভিতরে বেসিক্যালি। দরজার এই পাশে আর দুজন ওই পাশে, একজন ছাড়া দিচ্ছে, সেটা দেখতেছি, আর সেটা বুঝতে পারতেছি। এক্স্যাক্টলি, এটাকে বলা হচ্ছে বেসিক্যালি পার্পল টিমিং। তো বোঝা গেছে বিষয়গুলা, জি ইথিক্যাল ভাই, হ্যাকিং এর টার্ম গুলো কি। জি ভাই বুঝছি। তো হ্যাকিং এর আরো বেশ কিছু টার্ম আছে, আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা সামনে ইনশাল্লাহ কথা বলবো, কারণ হ্যাকিং টার্মটা নিয়ে হিউজ একটা ভাস্ট এরিয়া আছে, ঠিক আছে? বিষয়গুলো যখন আমরা কথা বলবো তখন আশা করতেছি বিষয়গুলো আরো একটু ইজি বুঝতে পারবেন। যে হ্যাকিং এর মধ্যে স্ক্রিপ্ট কিডে একটা শব্দ শুনবেন, হ্যাকিং এর মধ্যে আপনি শুনবেন হচ্ছে অনেক সময় ডিডোস অ্যাটাক করে না, অনেকে ডিডোস অ্যাটাক করে, স্প্যামিং করে, তারা আসলে কি ধরনের হ্যাকার। আবার হচ্ছে ধরেন আপনার অনেকে আছে ছোট ছোট বাচ্চা পোলাপান ক্লাস 9-10 পরে, মানে বেশি ভাব দেখানোর জন্য হ্যাকিং করতে গিয়ে পরে একেবারে নিজের জীবন নাই করে দেয়, মানে অ্যাটাক ট্যাটাক খেয়ে পর নিজেই নাই হয়ে যাচ্ছে। এগুলোকে বলে সুইসাইডাল হ্যাকার, মানে বুঝে কম দেখায় বেশি, ঠিক আছে? এগুলোরে বলে সুইসাইডাল হ্যাকার। এরকম অনেক আছে, স্ক্রিপ্ট কিডে আছে, স্প্যামার আছে, স্ক্যামার আছে, প্রচুর লাগে। হ্যাকিং ফ্যাক্টটাই অনেক বিশাল নিয়ে, ঠিক আছে? তো এগুলো নিয়ে পরে ইনশাল্লাহ আমরা বিস্তারিত কথা বলবো, সামনে আসবে। তো আজকে যেটা আমাদের টাস্ক ছিল, যে আমাদের ইন্ট্রোডাকশন পার্টে মোটামুটি যে টপিক গুলো আমরা কভার করলাম হচ্ছে কম্পিউটার সিস্টেম, ওয়েব অ্যাপ্লিকেশন, নেটওয়ার্কিং, প্রোগ্রামিং ও ইথিক্যাল হ্যাকিং। এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা কাইন্ডলি একটু জানান আমাকে, কারণ আমরা ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছে। না না ভাই, ভাই, আলহামদুলিল্লাহ ক্লিয়ার পুরা। আর আপনাদের ফার্স্ট ক্লাস কেমন লাগলো? আরেকজন কি নাই হয়ে গেছে নাকি? তিনজন কেন? ওর একটা কল আসছিল ভাইয়া, একটু কথা আচ্ছা বলতে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, একটা সময় বুঝাইতেছিলেন ওখানে যে ওই যে কয়েকটা দিয়ে সিস্টেম দিয়ে যে ওই আর কি ভাষা যখন বোঝাচ্ছিলেন আর কি, পাইথন তারপরে এগুলা বোঝাচ্ছিলেন ওখানে, তো ওখানে যে বলতেছিলেন যে কয়েকটা, জি জি ভাইটা, বলেন। এখানে হচ্ছে কয়েকটা সাইট আছে যে ইচ্ছা করলে কেউ ওই সাইডে যেতে পারে, কেউ ওই সাইডে যেতে পারে, মার্কেট যেতে পারে, এরকম কি বিষয়গুলো?
হ্যাঁ, এটা একটা এখন সাইট বিষয়টা হ্যাকিং হচ্ছে কি, জগতের। আমাদের হ্যাকিং পার্টটাও আসলে আমাদের অনেকটা একাডেমিক পড়াশোনার মতোই, যে ক্লাস জি 8 পর্যন্ত পড়াশোনার পরে একজনের মন চাইলো যে সে সায়েন্স নেবে, কারো মন চাইলো সে কমার্স নেবে, কারো মন চাইলো সে আর্টস নেবে, তার নিজের ইচ্ছা, কারণ সে যে বিষয়গুলো এক্সপার্টাইজ আছে তার লেভেল, সেটাকে ডিপেন্ড করে কিন্তু সে পরবর্তী মুভ দিবে, রাইট? এটি কিন্তু তার সিস্টেম, প্রতিটা জি ভাই। ক্ষেত্রে কিন্তু এরকম হয়। তো আপনারা যখন শিখবেন, শেখার ক্ষেত্রে সবাই সেম জিনিস শিখতেছে, বাট পরবর্তী নেক্সট স্টেপ কি হবে প্রফেশনাল লাইফে, আপনি আসলে কোন লাইফটাকে চুজ করতে যাচ্ছেন। যে আপনার কাছে এখন যদি ধরেন আপনি এক্সপার্টিস লেভেল এত ভালো যে আপনি ওয়েব সিকিউরিটির প্ল্যাটফর্মে ঢুকলে বা এই সেগমেন্টে নিয়ে কাজ করলে, এই ডোমেইন নিয়ে কাজ করলে খুব ভালো, খুব কম সময়ের মধ্যে আপনি আগাইতে পারবেন। এরকম হইতে পারে আপনি মোটামুটি ভালো জানেন হচ্ছে অ্যান্ড্রয়েড সিকিউরিটি নিয়ে কাজ করছেন। আবার সিস্টেম সিকিউরিটির মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আইওটি সিকিউরিটি। আইওটি নিয়েও আজকাল ভালো কাজ হচ্ছে, ঠিক আছে? সো আইওটি নিয়েও কিন্তু আজকাল কাজ, যেমন ধরেন আপনি বাসায় ঢুকতেছেন, আপনার বাসার কথা বলে দিলেন, যেমন আমরা অনেকে যে এখানে আইফোনে সিরি আমরা ইউজ করি না, জি ভাই। আমাদের অ্যাসিস্ট্যান্ট যেটা, হ্যাঁ। আবার ধরেন আপনার ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার রুমের মধ্যে এরকম আপনি সেট করে রাখছেন, বললেন লাইট অন করতে, পরে বললেন এসি অন করতে, পরে বললেন শাওয়ার সিস্টেম অন করে রাখতে। সো এগুলো হচ্ছে বেসিক্যালি আইওটি বেসিস, ঠিক আছে, ইন্টারনেট অফ থিংস। সো এই বেসিক্যালি এই বিষয়গুলো আসলে হইতেছে কি, আপনি এগুলো কিন্তু হ্যাক করতে পারতেন, সিস্টেম সিকিউরিটির মধ্যে পড়ে। সো আপনার আসলে যেটাতে বেশি ইন্টারেস্ট এই বিষয়গুলো নিয়ে পড়তেছে। আবার সিস্টেমের মধ্যে আরো আছে, সিস্টেম সিস্টেম সিকিউরিটি হিউজ একটা পার্ট, যেমন রেডিও সিগন্যাল। অনেকে আবার দেখবেন যে আপনার হচ্ছে আহ দেখবেন আকাশ দিয়ে হচ্ছে বিমান চলে যাচ্ছে, এখন আরেকটা শত্রুপক্ষ, অন্য শত্রুপক্ষ কি মেসেজ পাঠাচ্ছে তার কাছে, এটা হতে পারে যুদ্ধ বিমান, হতে পারে আপনার যে কোনো ধরনের বিমান। আবার দেখবেন যে আমরা কথা বলার সময় যখন হচ্ছে আপনার কোনো প্লেনে আপনারা যান বা বিমানে ওঠেন, সাথে সাথে বলা যায় এরোপ্লেন মোড অন করতে, রাইট? কেন বলা হয়? কারণ ওখান থেকে আপনি ডেটা সেন্টার থেকে সিগন্যালটা পায় হচ্ছে যে পাইলট থেকে সে, আপনার ফোন যখন কানেক্ট থাকে সেক্ষেত্রে সিগন্যালটা ভেঙে ভেঙে দুর্বল আসে, হয়ে যায় আর কি, কারণ উইক হয়ে আপনিও নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করেন, সেও নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করে, এতে করে কি সিগন্যালের সমস্যা হয়। এই বিষয়গুলো কিন্তু আপনার হ্যাক করা পসিবল, সিগন্যাল ক্যাপচার করে সেখান থেকে ভুল সিগন্যাল পাঠানো পসিবল, এতে করে কিন্তু অনেক সময় বিমান হাইজ্যাকও হয়। আপনারা শুনছেন কিনা জানি না, বিমান হাইজ্যাক হয় কিন্তু, ঠিক আছে? জি জি জি। এই বিষয়গুলো কিন্তু ঘটে, হ্যাক করা পসিবল হয়, সার্ভার সিস্টেম হ্যাক করা পসিবল হয়। তো হিউজ লেভেলের আপনার একটা ভাস্ট এরিয়া আছে, যেটা নিয়ে আপনার ইচ্ছা, ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কোনটাতে ভালো আর কি মোটামুটি আগাইতে পারছেন, এখন আপনার এটাতে আগানো উচিত, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? নো, নো ভাইয়া। ক্লাস কেমন লাগলো আজকে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা আজকে প্রথম ক্লাস ছিল, বেশি বকবক করে ফেলছি, তবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আরো বেশি টপিক ভিত্তিক কথাবার্তা বলা হবে। তবে বোঝা গেছে তো ইনশাআল্লাহ নাকি ভাইয়া। একদম শুরু থেকে জি জি ভাইয়া। বুঝতেছিলাম। মাঝে মাঝে গল্প না করলে তো কনসেন্ট্রেশন দিতে পারবো না, একটু গল্প প্রয়োজন। রাইট, ইনশাল্লাহ। বোরিং লাগছে ক্লাসটা? খুব বেশি থিওরিটিক্যাল ছিল? না না ভাই, না মানে আপনার আমাদের কথা শুনে মনে ভার্সিটিতে হচ্ছে যে এরকমও আপনি ক্লাস হচ্ছে হচ্ছে বুঝছেন, প্রফেশনাল মানে ক্লাস নলেজের করাতে কাজ করাতে কাজ স্যাররা এত করতেছেন। বকবক করে, ওদের ক্লাস শুনতে শুনতে পরে লাস্ট বেঞ্চ জায়গায় বসে থাকি, তারপর মানে সময় যায় না, এরকম হচ্ছে অবস্থা। পিছনে সিটে গিয়ে ঘুমাইছি। হ্যাঁ হ্যাঁ, এরকম অবস্থা হয়, রাইট? তো এরকম অবস্থা আজকে কিরকম অবস্থা হয়েছে আপনাদের? না ভাইয়া, শোয়া থেকে বসে গেছে। ইনশাল্লাহ তারপর ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসগুলো আরো ভালোভাবে বিষয়গুলো শেখার চেষ্টা করব। তবে চেষ্টা করবেন আমাদের নেক্সট ক্লাসে যে রিসোর্স গুলো আপনাদেরকে দেওয়া হবে, নেক্সট ক্লাসে আমাদের কি বিষয়ে দেখে একটু আলোচনা করব হচ্ছে, আচ্ছা, ল্যাব সেট আপ করা হবে কার্ল লিনাক্সের, এবং হচ্ছে বেশ কিছু কমান্ড লাইন নিয়ে কথা বলবো, হ্যাকিং ল্যাব সেট আপ নিয়ে কথা বলবো। সেই বিষয়গুলো প্র্যাকটিক্যাল আসবে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আর কারো কোনো কোশ্চেন নেক্সট থাকলে ক্লাসে বলুন। কি তাহলে ল্যাপটপ লাগবে, মানে পিসি টিসি নিয়ে বসবো? হ্যাঁ হ্যাঁ, একদম পিসি ল্যাপটপ নিয়ে বসে থাকা লাগবে, কারণ আপনাদের চারজনকেই ল্যাব সেট আপ করে তারপর আমি ছাড়বো, ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে? তো এটা হচ্ছে আগামীকাল। আর আগামীকাল আরেকটা বিষয় অ্যাড করুন, নেটওয়ার্কিং রিসোর্স গুলো আপনাদেরকে দিয়ে দিন, একটু মনে করেন। হ্যাঁ জি জি ভাই, ভাই, বুঝতে পারিনি ভাই। জি জি, বুঝতে পারিনি ভাই কি বলছেন। নেটওয়ার্কিং এর রিসোর্স গুলো বললাম না, যে নেটওয়ার্কিং রিসোর্স গুলো আপনাদেরকে দেবো, যেন নেক্সট উইকের মধ্যে করতে পারেন। ওটা কি কালকে দেবো, একটু মনে করে দেন আর কি আমাকে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। জি ভাই।
আসসালামু আচ্ছা, আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। থাকবেন আর একটা বলে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অল দ্য বেস্ট, গুড নাইট। আল্লাহ হাফেজ ভাইয়া। গুড নাইট ভাইয়া।